জয়দ ভাই, আমরা শুরু করে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সো দেখতে দেখতে তোমরা অলমোস্ট অনেক বড় একটা ক্লাসে চলে এসছো, মানে আইসিটির যদি বলি। স্ক্রিনটা একটু শেয়ার করলাম, আপনাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করি। আপনাদের ব্যাচের ক্লাসে আমি হচ্ছে এই ক্লাসটায় আপনাদের ব্যাচের জন্য প্রথম, মানে আপনাদের ব্যাচে ক্লাস আমার নেওয়া আসলে হয়নি। অন্য যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলো আমার ক্লাস পেলো, আপনারা প্রথম আমার ক্লাসটা পাচ্ছেন। সো আজকের টপিক যেটা, সেটা আইসিটির 6 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি আর ডিজিটাল ডিভাইস। তো এই পদ্ধতি কিংবা ডিজিটাল ডিভাইসে আমি যতটুকু জানি তোমাদেরকে অ্যাটলিস্ট সংখ্যা পদ্ধতির বেসিক ধারণা, নট অপারেশন, অর অপারেশন, এন্ড অপারেশন, এগুলো সবকিছুই পড়ানো হচ্ছে। কিন্তু আজকের যে টপিকটা সেটা একটু ডিফারেন্ট। সেটা ডিফারেন্ট কিভাবে? এই ক্ষেত্রে আমরা কিছু যন্ত্রের ব্যাপারে জানবো, তাদের গঠন তৈরি করে দেওয়া হয়েছে এবং সেই যন্ত্রগুলো কিভাবে হেল্প করছে সেগুলো দেখাবো। বাট তার আগে আমি তোমাকে কিছু কনসেপ্ট বলে নিতে চাই। আজকের ক্লাসটা অন্যান্য ক্লাস থেকে একেবারেই ডিফারেন্ট হবে এই কারণে, কারণ আজকের ক্লাসের প্রতি টপিক পড়াবার পাশাপাশি আমি তোমাকে বোর্ডে কি কি প্রশ্ন এসেছে সবগুলোই জানিয়ে দিব। সো মেক শিওর তুমি তোমার খাতা কলম নিয়ে রেডি আছো, কারণ সেগুলো আমি স্লাইডে লিখে দিব না, আমি মুখে পড়াবার মাঝখানে মাঝখানে বলতে থাকবো কোন বোর্ডে কোন কোয়েশ্চেন এসছে। সো তোমার জন্য একটু জরুরি যে তুমি তোমার মতো করে যেন কোয়েশ্চেন গুলো লিখে নাও, এবং সিকিউতে কোন কোন ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে সেই ব্যাপারগুলো ভাইয়া বলতে থাকবো। সো তোমাকে একটু বিষয়গুলো মাথায় রাখতে হবে। বাট আজকের যন্ত্রগুলো পড়বার আগে আমি তোমাকে কিছু কনসেপ্ট আগে একটু দেখিয়ে নিতে চাই, যাতে কিনা আজকের কনসেপ্টটা তোমার বুঝতে সহায়তা হয়। তাহলে চলো আমি যদি তোমাদেরকে আজকে একটু একটা জিনিস দেখাই। যেমন ধরো আমি তোমাকে যদি বলি, এই যে কম্পিউটার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাকে একটা অ্যানিমেশনের জিনিস দেখাবো। ব্যাপারটা হচ্ছে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার নাম হচ্ছে ব্লেন্ডার সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে অ্যানিমেশন তৈরি করা হয়। এখন দেখো, এখন এখানে তো তুমি বলবে ভাইয়া এখানে তো একটা চার কোণা খালি বাক্স দেখতে পাইতেছি, আর তো কিছু নাই। এই যে দেখো, এই জায়গাটা আমি যদি তোমাকে বলি যে এই ক্ষেত্রে ভাইয়া এই চার কোণা বাক্স দিয়ে কি কি তৈরি করছি, যেমন আমার রিসেন্ট একটা কাজ হচ্ছে এইটা, ঠিক আছে, এই চার কোণা বক্স থেকে এই জিনিসটা তৈরি করছি। কেউ কি বলতে পারবো এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? চ্যাটে আমাকে একটু জানাও দেখি তো, চ্যাট একটু জানাতে হবে আমাকে, তাহলে একটু বুঝতে পারবো। হ্যাঁ, পানি তোলে, কূপ। এটা হচ্ছে কুয়া বা ওয়েল বলা হয় এটাকে, ঠিক আছে। সেটা কূপের মতো লাগছে, যদিও আমার কাজটা এখনো পুরোপুরি কমপ্লিট না। এটা একটা ছোটখাটো ভিডিওর মতো হবে, আর অনেক কিছু অ্যাড হবে, বাট একদম বেসিক একটা স্ট্রাকচার আমি তৈরি করে আছি। ঠিক তেমনি একটু কালারফুল যদি তোমাকে কিছু একটা দেখাই, ঠিক তেমনি তুমি দেখতে পারবে। যেমন ধরো আমি তোমাকে একটা প্লেনের ব্যাপারে ধরো যদি দেখাইতে চাই, তখন তোমাকে দেখাতে পারবো যে কমপ্লিট করবার পরে সেই জিনিসটা আসলে দেখতে কেমন হয়, সেই বিষয়টা তোমার জন্য কাজে দিবে। যেমন একদম একটা প্রজেক্ট ধরো আমি যেটা কমপ্লিট করেছি অ্যানিমেশন সহ, সেটা যদি আমি তোমাকে দেখাতে চাই, ঠিক সেই প্রজেক্টটা হচ্ছে এইরকম। এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেন, এই প্লেনটা একটা জায়গা থেকে একটা জায়গায় উড়ে যাবে। একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখাই, পুরোটা দেখাচ্ছি না। এই যে একটা প্লেন উঠছে, এটা কিন্তু ওই সফটওয়্যারটা দিয়েই বানানো, যেটা দিয়ে আমি তোমাকে দেখালাম। এবং এটা দেখতেছো 10 সেকেন্ডের একটা ভিডিও, এটা বানাতে আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় গেছে। আমি তোমাকে কেন আজকে অ্যানিমেশনের এই কনসেপ্ট আগে দেখিয়ে নিলাম? ব্যাপারটা খুবই সহজ। ব্যাপারটা হচ্ছে তুমি যখনই কম্পিউটার দিয়ে কাজ করছো, সেই ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে তুমি যে কথাটা বলতে চাচ্ছ সেই কথাটা যেন কম্পিউটার বুঝতে পারে, ঠিক তেমনি কম্পিউটার যে সিগন্যালটা তোমাকে দিচ্ছে তুমি যেন সেটা বুঝতে পারো। এখন এই যে দুইজনের কমিউনিকেশন হবে এবং তুমি নতুন নতুন কিছু তৈরি করবে, অ্যালগোরিদম হতে পারে, অ্যানিমেশন হতে পারে, কোড হতে পারে, এইগুলোর ক্ষেত্রে তৈরি করবার জন্য তোমাকে অবশ্যই কিছু নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করতে হয় বিভিন্ন কাজের জন্য, এবং এদের গঠনও সেরকম ভাবেই তৈরি করা আছে। এখন এরা কিভাবে কাজ করে, কেন করে, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এর মধ্যে অন্যতম হচ্ছে এনকোডার বলে একটা শব্দ, ডিকোডার বলে একটা শব্দ, এবং অ্যাডার। আজকের টপিকগুলো এই বিষয়গুলো নিয়েই থাকবে। সো আমি জাওয়াদ আজকে তোমাদের সাথে আছি, এবং ভাইয়া চেষ্টা করব প্রত্যেকটা টপিক একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা সহকারে শুরু থেকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকতেই পারে, যদি প্রশ্ন থাকে তুমি কিউএনএ তে করতে পারো। তোমাদের সবার প্রিয় অনন্ত ভাইয়া সেখানে আছেন, ভাইয়া তোমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দিবেন। তাহলে আর দেরি করছি না, চলো তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। আজকের ক্লাসটা শুরু করতে গেলে সবার প্রথমে যেই টপিক থেকে শুরু হচ্ছে সেটা হলো এনকোডার। তাহলে এই যে এনকোডার বলতে আমরা কি বুঝি?
ব্যাপারটা খুবই সহজ। এনকোডার হচ্ছে একটা ডিজিটাল বর্তনী, মানে একটা ডিজিটাল সার্কিট, যার মাধ্যমে আনকোডেড ডেটাকে, যেটা তোমার বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা, ভাইয়া আনকোডেড ডেটা বলতে কি বোঝায়, কোডের ডাটায় রূপান্তর করা। আবার কোডের ডাটা বলতে কি বুঝি, এইটাকে এনকোডার বলা হয়। আসলে আনকোডেড ডাটা বলতে মূলত বোঝায় যে কম্পিউটারের যে ভাষাটা, মানে আনকোডেড ডাটা বলতে আর কোডেড ডাটা বলতে বোঝায় আমি যেই ভাষাটা বুঝি, অর্থাৎ মানুষের যে ভাষা, সেই মানুষের ভাষাটাকে আমরা আনকোডেড ডাটা বলে থাকি, মানুষের ভাষা। তাহলে কোডের ডাটাটা কি? কোডের ডাটা হচ্ছে মেশিনের ভাষা কিংবা কম্পিউটারের ভাষা। আমরা যদি বলি মেশিনের ভাষা, তাহলে এই যে আমি কম্পিউটারকে কোনো কিছু একটা বোঝাবো যে ভাই তুমি আমাকে একটা অ্যানিমেশনের এই এই কাজগুলো আমি করতে চাই, তোমাকে করে দাও। এই যে ধরো আমি বসে আছি, বসে বসে কাজ করছি, তাহলে এই যে আমার ভাষাটা, সেটা হচ্ছে আনকোডেড ডাটা, এবং কোডেড ডাটাটা হচ্ছে কম্পিউটারকে পরিণত করে দিয়েছে। তাহলে আমি যদি বলি এই জায়গাটায় মানুষের যে ভাষা আছে, সেই ভাষা থেকে যদি মেশিনের ভাষায় যেতে হয়, আমাকে অবশ্যই একটা যন্ত্র ব্যবহার করতে হবে, এর নাম হচ্ছে এনকোডার। এনকোডার, সেই এনকোডার চলে যায় কোথায়? মেশিনের ভাষায় রূপান্তর করে দেয়। কারণ কম্পিউটার তো আমার মতো বাংলা পারে না, কিংবা ইংলিশ পারে না, বা জার্মান পারে না। ও বুঝে কোনটা? ও বুঝে শুধুমাত্র তার যে বাইনারি ভাষা, 0 আর 1। তাই এনকোডারটা তাকে তার ভাষায় রূপান্তর করতে সহায়তা করে। এখানে মূলত কোডের ডাটা বলতে ভাইয়া যদি একটু উদাহরণ দেই, তাহলে তুমি বুঝবা যে এখানে আসলে আমরা যেগুলো বলে থাকি, যেমন তোমাকে যদি বলি এই যে মেশিনের ভাষায় কি কি আছে, মেশিনের কোডের মধ্যে অনেক কোড তোমাদেরকে আমি যতটুকু জানি, অর্ক ভাইয়া এই ব্যাচে যেহেতু ক্লাস নেন, আমি যেহেতু তোমাদের ব্যাচে প্রথম ক্লাসটা নিচ্ছি, বাট অন্যান্য ব্যাচে যেহেতু তোমরা আমার ক্লাস পাওনি, তো সেখানে অ্যাস্কি কোড বলে তোমরা অবশ্যই একটা কিছু পড়েছো। অ্যাস্কি কোড তোমাদেরকে পড়ানো হয়েছে। এখানে অ্যাস্কি কোড হতে পারে, ইবিসিডি হতে পারে, কত ধরনের কোড আছে, সেই কোডগুলো দিয়ে কম্পিউটার বোঝে এক্সেট্রা। সেগুলো মেশিনের ভাষায় কোড, আর আমরা যে ভাষায় কথা বলি সেগুলোকে তার ভাষায় রূপান্তর করে দিচ্ছি। তাহলে এনকোডার জিনিসটা বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা কিন্তু খুবই সহজ। আমার মানুষের একটা ভাষা, সেই ভাষাকে সে কি করবে? সেই ভাষাকে সে রূপান্তর করে দিবে মেশিনের ভাষায়। তাহলে চলো এই কনসেপ্টটাকে আমরা একটু ডিটেইলে পড়ি। এখানে একটা দেখতে পাচ্ছ 2 to 4 লাইন এনকোডার। এখন 2 to 4 লাইন এনকোডার বলতে কি বোঝায়? 4 to 2 লাইন এনকোডারের কথাটা কি? কথাটা হচ্ছে যে তুমি এই জায়গায় একটা কিছু ইনপুট দিবে, তুমি একটা কিছু আউটপুট পাবে। মানে তুমি তোমার ভাষায় ইনপুটটা দিচ্ছ, সেই ইনপুটটাকে আউটপুট হিসেবে এনকোডার কি কি দিচ্ছে। যেমন একটু খেয়াল করো, এই জায়গাটায় এর গঠনটাই এমন করে দেওয়া যে আমরা এই ক্ষেত্রে ইনপুটের কথা যদি বলি, ইনপুট, সেখানে আমরা ইনপুটের সূত্র আর আউটপুটের সূত্র যদি বলি, সেগুলো দুইটার মধ্যে সম্পর্ক আছে। ইনপুটে আমি দিতে পারবো 2 to the power n সংখ্যক, তবে আমি আউটপুট পাবো n সংখ্যক। তাহলে আমাকে বলো দেখি, আমি যদি ইনপুট n ইজ ইকুয়ালস টু 1 দেই, তাহলে 2 to the power 1, এটা মানে কত? 2। তাহলে আমি আউটপুট পেয়ে যাব দুইটা। কেউ কি আমাকে বলতে পারবা n ইজ ইকুয়ালস টু 3 হলে আমি কয়টা আউটপুট পাবো? দেখি তো চ্যাটে কেউ পারে কিনা। এই তো 8টা। বুঝতেই পারছো, কারণ 2 কিউব, তাহলে 2 কিউব কয়টা? 8টা পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারছি এই যে এই জায়গাটায়, মানে এখানটায় আমার ইনপুটটা হচ্ছে কত? ইনপুটটা হয়ে যাচ্ছে 8। তাহলে আউটপুটে আমি পেয়ে যাব কত? এই ইনপুটটা হয়ে যাচ্ছিল 8, আর আউটপুট তো তুমি বুঝতেই পারবা, তাহলে আউটপুটটা হয়ে যাবে কত? 3। এই যে ব্যাপারগুলো, যে 2 to the power n সংখ্যক ইনপুট দেওয়া, আউটপুট দেওয়া, সেই কনসেপ্ট গুলোই আমরা বলছিলাম। তাহলে এই জায়গা থেকে মোটামুটি ক্লিয়ার ভাবেই বোঝা যাচ্ছে যে ইনপুট এবং আউটপুটের সম্পর্কটা কি। 2 to the power n সংখ্যক যদি ইনপুট দেওয়া হয় এই এনকোডার যন্ত্রটায়, আউটপুট হিসেবে আমরা পাবো হচ্ছে n সংখ্যক আউটপুট। এটাই হচ্ছে গিয়ে আমাদের সূত্র। আচ্ছা, এটা একটা কনসেপ্ট গেল। এবং এই কনসেপ্টটা যখন তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছো, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি কি অংশ ব্যবহার করে থাকি। যেমন ধরো আমি তোমাকে যদি একটু বুঝিয়ে বলি, যে এই যে কনসেপ্টটা এখানে আছে, এখানে আমরা এনকোডার যেহেতু 4টা হচ্ছে গিয়ে এখানে ইনপুট দিয়েছে 4টা, আর আউটপুট পেয়েছে 2টা, তার মানে আউটপুট যদি সে 2টা পায়, তাহলে ইনপুট কয়টা ছিল? 2 স্কয়ার, তার মানে 4টা। তাই এখানে 4 to 2 লাইন বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা,
আমরা এই পর্যন্ত বুঝবার পর যদি এটাকে একটু বিস্তারিত বুঝি, এটা আসলে লজিক সার্কিটটা দেখতে কেমন হয়, লজিক সার্কিটটা দেখতে আমরা যদি একটু ছবিটা আঁকি এবং এর পরের পেজে সার্কিটটা কেন এমন হলো সেটা দেখাই। ধরো D0, D1, এটা হচ্ছে D2 এবং এটা হচ্ছে D3। এখন এই জায়গা থেকে আমরা যদি বলি যে D2 এবং D3 এই দুটোকে আমরা যদি বলি অর অপারেশন করে আমরা একটা আউটপুটের কথা যদি বলি, এখানে ধরো আউটপুটের একটা অংশ বলে দেওয়া আছে, আমরা একটা আউটপুটকে ধরো বললাম হচ্ছে গিয়ে এই যে Q0 আর Q1 বলেছে, একটাকে ধরো X দিয়ে বললাম, একটাকে Y দিয়ে বললাম। তাহলে এইখান থেকে আমরা নিজেদের মতো করে কিন্তু তৈরি করতে পারি যে D1 আর D3টাকে অ্যান্ড গেট দ্বারা যদি যুক্ত করে দেয়, তাহলে এই যে X পেয়ে গেলাম D2 প্লাস D3 আর Y পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে D1 প্লাস D3। তোমার মাথায় প্রশ্ন আসাটা স্বাভাবিক, ভাইয়া এইটার ক্ষেত্রে এই অংশটা কেন এভাবে তৈরি হলো। চলো আমি তোমাকে সত্যক সারণীর মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাই। দেখো 422 লাইন এনকোডার এই জায়গাটায় বলে দেওয়া এবং তার জন্য যদি আমরা ইনপুট কিংবা আউটপুটের কথা চিন্তা করি তখন ব্যাপারটা বুঝতে সহায়তা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি তোমাকে এখানে মানগুলোর কথা বলি, D0 ইনপুট ছিল, D1 ইনপুট ছিল, D2 ইনপুট ছিল, D3 ইনপুট ছিল এবং আউটপুট হিসেবে আমরা পাচ্ছিলাম X এবং Y। তাহলে এই দুটো ঘর আমার ইন্ডিকেট করছে আমার আউটপুট এবং এই চারটি ঘর ইন্ডিকেট করছে আমার ইনপুট। তাহলে ইনপুট এবং আউটপুটের এই যে সম্পর্কটা, সেখানে যদি আমরা বলি যে আমরা প্রথম দেখতে পাচ্ছি আউটপুটের অংশটাই, ইনপুটে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস এখানে মেনটেন করা হয় এক এক করে, অর্থাৎ আমি যদি যে কোনো একটা ঘরে 1 দেওয়া হয় বাকি ঘরগুলোতে আমরা 0 ভ্যালু রাখি, এটা এর গঠনগত দিক। অর্থাৎ একটা করে ভ্যালু আমি এখানে ইনপুট দিতে পারবো। D0-র জন্য যদি ইনপুট দেই, তুমি চিন্তা করো তো দেখি, এই যে 0-তে যখন আমরা ইনপুট দিতাম 0 এর বাইনারিকে আমরা কিভাবে প্রকাশ করতাম, যদি দুই ঘরের মাধ্যমে হয় 0 0 হিসেবে প্রকাশ করতাম। আমি D0-তে একবার ইনপুট দিয়েছি, তারপরে তাকে আমি 0 বানিয়ে দিব এবং এর পরের ঘরকে আমি আবার ইনপুট দিব, অর্থাৎ সেখান দিয়ে ধরো কারেন্ট পাস করলাম D1। কেউ কি আমাকে বলতে পারবা দুই ঘর যদি একটা বাইনারি সংখ্যা প্রকাশ করে সেটা যদি 1 এর জন্য হয় তাহলে সেটার বাইনারি মানটা কত হবে? দেখি তো, এই তো বুঝতে পারছো 0 1। তাহলে বাইনারি ঘরটার ভ্যালুটা কত হবে 1 এর জন্য? 0 1 হবে। তাহলে আমি এখানে লিখে দিব কত? 0 1। এরপরে দেখো আমি এখানে একবার ভ্যালু দিয়ে দিয়েছি, তারপরের ঘরটাতে যাব, এই যে সিরিয়াল মেনটেন করে এটা এইভাবে কাজ করে। তাহলে এর পরের ঘরটায় আমি 1 দিয়ে দিলাম। এই পরে 1 আছে কার ঘরে? 2 তে আছে। 2 এর বাইনারি মানটা দেখি তো, আমাকে চ্যাটে জানিয়ে দাও 2 এর বাইনারি মানটা কেউ পারো কিনা। এই তো 1 আর 0, মাহা, নিমি, আয়েশা, সব রিফাত। ওকে, চমৎকার। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 2 এর বাইনারি মানটা হয়ে যাচ্ছে 1 আর 0। এরপরে আমি আবার 0 0 এবং এটা 1 ছিল, এটা এখন 0 হয়ে গেল এবং আমি ইনক্লুড করব কাকে? 3টাকে। তাহলে 3 এর বাইনারি মান তো আমরা জানি, সেটা কত? 1 আর 1। তাহলে এখান থেকে আমাদের বোঝার কনসেপ্ট কি কি ছিল? সরি, এখান থেকে বোঝার কনসেপ্ট ছিল এগুলোই, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এটা ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক 2 টু দি পাওয়ার n থেকে n। এখানে একটা ঘর করে ইনপুট নিতে পারছিল এবং তার জন্য আমাদের আউটপুট দিচ্ছিল এবং সেই ঘরের মান অনুসারে আমরা যে আউটপুট গুলো পাচ্ছিলাম। এবং দেখো এই যে সম্পর্কগুলো ছিল এক্স আর ওয়াই এর, একটু ঠান্ডা মাথায় খেয়াল করবা। এক্স আর ওয়াই এর সম্পর্ক কি বলে দেওয়া ছিল? বলে দেওয়া ছিল D2 এবং D3 যে ভ্যালুগুলো আছে তার জন্য আমি এক্স এর ভ্যালু পাচ্ছিলাম। দেখো D2 তে যখন 1 হয় ঠিক তখনই কিন্তু এক্স এর ভ্যালুতে 1 চলে আসে এবং D3 এর ভ্যালুতে যখন 1 হয় ঠিক তখনই এক্স এর ভ্যালুতে 1 চলে আসে। অর্থাৎ আমরা যদি বলি এই যে x ইজ ইকুয়ালস টু D2 প্লাস D3 ছিল, সেটা কিন্তু এই জায়গাটায় সম্পর্কটা মানছে। এবং y এর ক্ষেত্রে দেখি আমরা পেয়েছিলাম y ইজ ইকুয়ালস টু D1 প্লাস D3।
তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি D1 এর ক্ষেত্রে যখন 1 হয় এবং D3 তে 1 আমরা দেখতে পাচ্ছি, তখন তার ভ্যালুকে করছি D1 প্লাস D3 তে তার সম্পর্কটা মেনে যাচ্ছে। তাহলে সর্বদা কি 4 to 2 লাইন এনকোডারই হবে? এর চাইতে ডিফারেন্ট কিছু হতে পারে না? অবশ্যই হবে, আমরা সেগুলোই দেখব। ঠিক যেমনটা ভাইয়া বলছিলাম যে ইনপুটের ক্ষেত্রে আমরা যদি বলি আর আউটপুট যদি বলি, অর্থাৎ আমার আউটপুট এসে গেছে হচ্ছে গিয়ে 3, তাহলে আমার ইনপুট কত হয়ে যাবে? ইনপুট হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেলে অর্থাৎ 8। তাহলে 8টা ইনপুট থেকে আমি 3টা আউটপুট পাই, তাই তার নাম 8 to 3 লাইন এনকোডার। আচ্ছা, 8 to 3 লাইন এই এনকোডারের এই কনসেপ্টে আমরা যদি বলতে চাই, সেটাও তাহলে কি করবে? সে ইনপুটের ক্ষেত্রে একটি করে মান নিবে, করে এই যে ভ্যালুগুলো নিবে এবং সে সামনের দিকে আগাতে থাকবে। তাহলে এই ভ্যালুগুলো সে নেয় এবং সামনের দিকে সে আগায়। তাহলে এইটার ক্ষেত্রে তার যে ঘরগুলো সেটা কিরকম হবে দেখতে? আমি যদি তোমাকে একটু ছবি এঁকে দেখিয়ে দিতে চাই, যেমন ধরো D0, ধরলাম D1, এরপরে ধরো D2, এরপর ধরলাম D3, এরপর ধরলাম D4, এরপর ধরলাম D5, D6 এন্ড D7। দেখো 0 থেকে D7 পর্যন্ত টোটাল কিন্তু 8টা, অর্থাৎ D0 একটা, D1 দুইটা, এভাবে করে 8টা হয়ে গেল। তাহলে তাদের সম্পর্কগুলো অর্থাৎ তাদের তারগুলো ধরে ভাবে এঁকে দিলাম। এবং লজিক সার্কিট যদি তার অঙ্কন করতে চাই, আমি যতটুকু জানি তোমাদের আগের ক্লাসগুলোতে লজিক সার্কিট অঙ্কন করা শেখানো হয়েছে, তাহলে আশা করি এই ব্যাপারটা পারা উচিত। এখন আমি তোমাকে একটু একটা কথা জিনিস বলবো, এটা সার্কিটটা কিভাবে হয় এবং এর প্রমাণটা আমি নেক্সট স্লাইডে দেখাবো। তাহলে তুমি দেখো এই D4, এরপরে যদি বলি D5, এরপরে যদি বলি D6, এরপরে যদি বলি D7, এদের সবাইকে নিয়ে আমরা সাধারণত এক্স এর যে ভ্যালুটা যদি একটা বলি এক্স পাই, তাকে নিয়ে পেয়ে থাকি। এরপরে আমরা যদি বলি D2, D3, D6, এই যে দেখো D2, D3, D6, D7 নিয়ে আমরা আরেকটা আউটপুট পাই। কিভাবে পাই আমি এটা পরের স্লাইডে বললাম, ব্যাখ্যা করছি, একটু ধৈর্য ধরো। এরপরে D1, D3, D5 এবং D7 নিয়ে আমরা পেয়ে থাকি। D1, D3, D5 and D7 নিয়ে। তাহলে এই যে ভাইয়া লজিক সার্কিটটা অঙ্কন করলাম, এটা তাহলে আমি কিভাবে মানটা পাবো সেটা হচ্ছে বোঝার বিষয়। দেখো আমি তোমাকে বলি, এই যে ইনপুট গুলো দিচ্ছিলাম সেখান থেকে কিন্তু দেখাচ্ছে, এবং এই জায়গাটায় কিন্তু D1 আছে, এখানে একটা কি D0 হবে, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি অংশটা থাকবে ইনপুটের। তাহলে আমরা একটু দেখি, এখন যদি এগুলোর ইনপুটের ক্ষেত্রে তোমাকে করে দেখাই, তাহলে দেখো D0, D1, D2, D3, D4, D5, D6 and D7, এবং আউটপুট হিসেবে ভাইয়া ধরে নিচ্ছি এক্স, ওয়াই এবং জেড কে। তোমরা নিজেরাই জানো যে সবার প্রথমে আমি এখানে 0 থেকে ভ্যালু ইনপুট দেওয়া শুরু করি এবং ক্রমান্বয়ে এটা যেতে হবে। তাহলে প্রথমে যদি তার ভ্যালু দেই D0, তার জন্য 1, তাকে আমি অন করে দিলাম। 1 দিয়ে অন বোঝায়, 0 দিয়ে অফ বোঝায়, এটা তো জানো। তাহলে আমাকে যদি 3টা বাইনারি ঘর মিলে এই D0 ভ্যালুটাকে প্রকাশ করতে হয়, তাহলে বলো তো দেখি তার ভ্যালুটা কত হয়ে যাবে 0-র জন্য? 000। এই তো সাজিদা, গৌরব, নিমি, আনন আমাকে জানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে 3টা 0 হয়ে যাচ্ছে। এরপর আমি যদি সিরিয়ালি বলি, আমি এরপরে কি করব? এর পরের জনকে মান দেব। তাহলে 0, এরপরে হয়ে যাচ্ছে 1, তাহলে 0 0 0 0 0 0 0। তাহলে আমি বুঝতে পারছি কত, এই 1 এর জন্য আমার বাইনারি মান বসাতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 0 0 1। আমি অনেককে চ্যাটেও দেখতে পাচ্ছি লিখে দিচ্ছ, বাহ ভালোই বুঝতে পেরেছো। তাহলে ধরো এক এক করে ভাইয়া সামনের দিকে আগাই, এভাবে করে সবগুলোতে। তাহলে কি তুমি বুঝতে পারছো আমাকে কিভাবে ভ্যালু দিতে হচ্ছে? অ্যাঙ্গুলারলি, অর্থাৎ কৌণিকভাবে এই যে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এবং বাকিগুলো যে চালাকি করে আমি যদি একটু 0 বসিয়ে দেই, আমার তাড়াতাড়ি করে কিন্তু করা হয়ে যাবে। এই যে করতে করতেই কিন্তু তোমরা আমার মতো করে শিখে যাবে। আসলে প্রথমবার পড়ছো তো, সেই কারণে আস্তে আস্তে তৈরি করতে পারছো, বাট করতে করতেই বুঝবে যে এই যে ভ্যালুগুলো তো একটার পর একটা যাবে। তাহলে আমি যদি কৌণিকভাবে একবারে লিখে ফেলি, তাহলে আমার ঘরটা তৈরি করতে সহায়তা হয়ে যায়, কোনো কঠিন কিছু না। তাহলে আমি যদি দেখি এই যে ভ্যালুটা এর পরেরটা কত, D2 এর জন্য, তাহলে 2 এর ভ্যালু হলে সেটা কত হবে? আমি জানি 0 1 0।
এরপরে বলেছে 3 এর জন্য, তাহলে 3 এর জন্য হলে 1 1 0 হয়ে যাবে। এরপর আমি যদি বলি 4 এর জন্য, তো 4 এর জন্য তো হচ্ছে এখানে 1 আর বাকি দুটো শূন্য হয়ে যাবে। 5 এর জন্য কত? 5 এর জন্য হচ্ছে এইটা আর হচ্ছে 1, তাহলে বাইনারি মান হয়ে গেল 5। 6 এর জন্য কত হয়ে যাবে? আমার এখানে 1 1 হলো, এটা 0 হয়ে যাবে। আর শেষের দিকে আমি দেখতে পারবো 1 1 1, এই কনসেপ্টটা পুরোপুরিভাবে ফলো করলো। তাহলে এইভাবে করে যে ভ্যালুগুলো ইনপুট নিচ্ছে এবং তারা যে একের পর এক বাড়লো নিজেদের মতো করে হলো, আশা করি কনসেপ্টগুলো বুঝতে পারলাম। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তো দেখি, আমি তোমাদেরকে একটু কালার করে দেখাই অন্য কালারে, তাহলে হয়তো ব্যাপারটা তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। তাহলে দেখো, এই যে এক্স এর ভ্যালুগুলো আছে, এই যে এক্স এর ভ্যালুগুলো আছে, এই এক্স এর ভ্যালুগুলো 1 কোন কোন সময় আছে? এক্স এর ভ্যালুগুলো 1 আছে কোন কোন সময়? এক্স এর ভ্যালুগুলো 1 আছে এই যে যখন কিনা D4, D5, D6 এবং D7 এ 1 আছে। তাই দেখো তো, আমি যে আগের স্লাইডটায় লিখলাম একটা কথা, সেটা কি ঠিক হয়েছে কিনা? এই যে দেখো, D4 যোগ D5 যোগ D6 যোগ D7, তাদের জন্য মানটা কি ঠিক আছে। ওয়াই এর ক্ষেত্রে দেখি তো, ওয়াই এর জন্য হচ্ছে এই জায়গাটায় এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এটা এবং এটা, তাহলে দেখতে পাচ্ছি কত? ওয়াই এর জন্য D2 এবং D3 এবং D6 এবং D7। তাহলে দেখো, ওয়াই এর জন্য ভাইয়া যদি বলি D2, D3, D6 এবং D7, এটাও তাহলে ঠিক আছে। D3, D6 যোগ D7। আর এরপরে জেড এর জন্য দেখি, জেড এর জন্য বলেছে এই জায়গাটায় D1 এর জন্য মিলছে, D3 এর জন্য মিলছে, D5 এর জন্য মিলছে, D7 এর জন্য। অর্থাৎ D1 এর ভ্যালু যখন 1, D3 এর ভ্যালু যখন 1, D5 এর ভ্যালু যখন 1 এবং D7 এর ভ্যালু যখন 1, তখনই সে 1 হচ্ছে। তাহলে এই যে সমীকরণটা আমরা পাচ্ছিলাম, এটাও কিন্তু সে পুরোপুরি ফিল্ড আপ করলো। তাহলে আমাদের প্রমাণটা সঠিক হলো যে D3, D5 এবং D7। তোমরা যদি সত্যিকার অর্থেই শুরু থেকে এই পর্যন্ত বুঝে থাকো, তাহলে আমাকে চ্যাটে এইবার একটু ওয়াই লিখে জানিয়ে দাও ব্যাপারটা। তুমি কোনো রকম লজ্জা পাবে না, তোমার টেক্সটে কেউ দেখতে পাচ্ছে না তোমার চ্যাট। তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি চাইলে কিউএনএ তে ভাইয়াকে প্রশ্ন করতেও পারো, ঠিক আছে? আমরা দেখো এই জায়গাটায় কিভাবে দেখলাম যে এই যে সমীকরণগুলো তৈরি করলাম সেগুলো ট্রুথ টেবিল দিয়ে দেখালাম, এবং ট্রুথ টেবিল ছাড়াও তুমি যে ভ্যালুগুলো নিচ্ছ সেই ভ্যালুগুলো যার জন্য হয় সেটা দিয়েও কিন্তু বোঝালাম, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটায় এনকোডারের ক্ষেত্রে প্রযোজ্য। এতক্ষণ যা পড়ালাম তার উপর একটা ছোট্ট পোল, সবগুলো ভালো মতো পোল পড়ো, তারপরে অ্যান্সার দাও। এটা কিন্তু এত সহজ না, একটু ভালো মতো পড়ো সবগুলো অপশন, তারপরে অ্যান্সার দাও। ওহো, আমি সম্ভবত একটা ভুল পোল লঞ্চ করেছি কিনা। পোল 2, একটু হোল্ড করো, এখানে পোলের এখানে একটু ভুল দেওয়া আছে, পোলগুলোর সিরিয়াল এই তো। আচ্ছা, এই দেখো, এটা দেখো, সবগুলো অপশন পড়ো, স্লাইড থেকেও তুমি অপশনগুলো দেখো, তারপরে অ্যান্সার দাও। তাড়াহুড়ায় কোনো অ্যান্সার দিও না। ভাইয়া আর ঠিক 10 সেকেন্ড দিব লাস্ট। ওকে, লাস্ট 5 সেকেন্ডস। এন্ড আমি যদি তোমাদের ক্ষেত্রে এইটা পোলটা এবার এন্ড করে দেই, তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি, দেখতে পাচ্ছ অলমোস্ট 68% সঠিক অ্যান্সারটা দিয়েছিল। অর্থাৎ আলফা নিউমেরিক কোডে যেখানে আমরা যা যা ভাষা ব্যবহার করি সেগুলো যে থেকে অ্যাস্কি কোডে রূপান্তর, অর্থাৎ মানুষের ভাষা থেকে মেশিনের ভাষায় রূপান্তরের যে কনসেপ্টটা, সেটাও কিন্তু আমরা বলেছিলাম। তাহলে প্রথমেই তাড়াহুড়ায় এই অপশনটা দেখেই যে দাগিয়ে দিয়েছো সেটা কিন্তু সঠিক। একই সাথে সঠিক কোনটা? সি নাম্বারটাও। তাই টোটালি সঠিক হচ্ছে কোনটা? এই ডি নাম্বারটা, অর্থাৎ এ আর সি উভয়ই সঠিক। অ্যাস্কি কে আলফা নিউমেরিক অর্থাৎ মেশিনের ভাষাকে কম আমাদের বোধগম্য ভাষায় রূপান্তর কিন্তু সে করতে পারে না, তাই বি নাম্বারটা কিন্তু হচ্ছে না।
ব্যাপারটা এই কারণে, তাই একটু ধৈর্য ধরে সবগুলো অপশন পড়তে হবে, তাহলেই পড়া যায়। আর আলফা নিউমেরিক কোড এগুলো তো তোমাদেরকে অবশ্যই পড়িয়েছি, তোমরা তো ব্যাপারটা জানো। এরপরে আমরা একটু ডিফারেন্ট টপিকে আসবো, সেটা হচ্ছে ডিকোডার। এতক্ষণ আমি কম্পিউটারকে বোঝাইলাম, কম্পিউটার এখন আমাকে বোঝাবে। ক্লাসের শুরুতে যেমন তোমাকে বিভিন্ন অ্যানিমেশন দেখালাম, আমি ওই অ্যানিমেশন গুলো কি করছিল, অ্যানিমেশন গুলো আমি যখন তৈরি করেছিলাম, আমি ওকে ইন্ডিকেট করছিলাম যে এইটা করতে হবে, এই প্লেন বানাতে হবে, এই কুয়ো বানাতে হবে, এরকম কিছু। বাট তারপরে আমি কি করলাম, কম্পিউটারও আমাকে বিভিন্ন ধরনের কিছু ইন্ডিকেট করছিল আমি কোনটা কি করব। এই যে কম্পিউটার আমাকে বোঝাতে চায়, অর্থাৎ এই যে কম্পিউটারের ভাষাটা মানুষের ভাষায় রূপান্তর করতে চাচ্ছি, যে কম্পিউটার ভাষা তো আমি বুঝি না, অর্থাৎ কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করা। যেহেতু ফার্স্ট স্লাইড থেকে তুমি দেখেছো, তাই তুমি কোডেড ডাটা আর আনকোডেড ডাটার অর্থ তুমি এখন জানো। তাহলে পরিণত করাকে কি বলা হয়, ডিকোডার। অর্থাৎ এনকোডারের উল্টা কাজটা কে করে, ডিকোডার করে। কম্পিউটারের ভাষাটা এখন মানুষের ভাষায় রূপান্তর হবে। এই যে কম্পিউটারে কাজ করতেছি, কম্পিউটার এখন আমাকে বুঝাবে যে কি অংশ। এখন কম্পিউটার ভাষা তো আমি বুঝি না, তাই মাঝখানে আমাকে হেল্প করবে কি, ডিকোডার। ঠিক আছে, এটা আমাকে হেল্প করবে। তাহলে আমি বলতে পারি মেশিনের ভাষা যেটা আছে, বা কম্পিউটারের ভাষা যদি বলো, সেই ভাষাটা যদি আমি চাই যে আমাকে বোঝাবে, সেটা হচ্ছে কি, ডিকোডার। ডিকোডার। আর এরপরে সেটা কে বোঝাবে আমাকে, মানুষের ভাষায় রূপান্তর করে দিবে, সেটা হয়ে যাচ্ছে আমার ডিকোডার। তাহলে এটা সে কাজ করবে। তাহলে এই মহাশয়েরও তো কিছু বৈশিষ্ট্য থাকবে। সে যেহেতু এনকোডারের পুরাপুরি উল্টা, তাহলে তুমি কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছো যে এটার ইনপুট আর আউটপুটের সম্পর্কটাও এনকোডারের সাথে পুরোপুরি কি উল্টে যাবে। তাহলে আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞাসা করি, কেউ কি আমাকে বলতে পারবা এখন ইনপুট হিসেবে আমি ডিকোডারে কত দিলে আউটপুট কত পাবো? আমি চ্যাটে 5 সেকেন্ড অপেক্ষা করতেছি, দেখি কেউ লিখে দিতে পারে কিনা। ইনপুট এন হবে আর আউটপুট কত হবে? আচ্ছা ঠিক আছে, এন দিলে 2 টু দি পাওয়ার n। চমৎকার, এই তো বুঝতে পেরেছো। তাহলে আমি যদি এনকোডার পেরে থাকি, এনকোডারের উল্টা কাজটা ডিকোডার করতেছে। তাহলে ডিকোডার কি করবে, ইনপুট নিবে তাহলে এন সংখ্যক, আর আউটপুট দিবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে আমি যদি বলি এন এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ আমি ইনপুট 2টা দিব, আউটপুট কয়টা পাবো, 2² ইজ ইকুয়ালস টু 4টা। এটা হচ্ছে কনসেপ্ট। এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি আমরা ভ্যালুগুলোর ইনপুট কিভাবে দিতে থাকি, তোমাদের হয়তো মনে আছে আমরা ভ্যালুর ইনপুট 0 দেই, 1 দেই, 2 দেই, 3 দেই, 4 দেই, ভাবে সিরিয়ালি করে আমরা ইনপুট দিতে থাকি। তো আমরা তো কম্পিউটারকে এখন আমাকে দিবে, মানে কম্পিউটার এখন আমাকে ভাষায় রূপান্তর করে দিবে। তাহলে কম্পিউটার তো ভাই 1 2 3 4 বোঝে না। কম্পিউটার বুঝে কি, কম্পিউটার বুঝে বাইনারিতে। বাইনারিতে কিভাবে আমরা চিন্তা করতে পারি, 0 0 0 1, এরপরে 1 0, অর্থাৎ এটা 0 বুঝাচ্ছিল, এটা 1 বুঝাচ্ছিল, এটা 2 বুঝাচ্ছিল, এইভাবে করে সে আগাবে। তাহলে চলো এটা কিভাবে কাজ করে সেই কনসেপ্টে একটু ঠান্ডা মাথায় চলে যাই। এই যে এখানে 2 to 4 লাইন ডিকোডার একটা ছবি দেওয়া, দেখো আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি এ বি কে, চিন্তা করতে পারো। আবার এ বি এর ভ্যালু যদি তোমার পছন্দ না হয়, তুমি যদি ধরতে চাও না ভাই আমি এক্স ওয়াই দিয়েই করব, বইতে এক্স ওয়াই দেওয়া কোনো ব্যাপার না, তোমার যেটা খুশি ভাই। এই যে ইনপুট হিসেবে আমরা দিচ্ছি, সেই ইনপুটটা আমরা কিভাবে দেখতে পারি, দেখো এই যে কনসেপ্টটা আছে, এই ডিকোডারের কনসেপ্টটা, সেখানে যদি আমি তোমাকে বোঝাই এবং এর ছবি এঁকে দেই, এই ছবিটা এইরকম হবে। দেখো এই ক্ষেত্রে আমরা যদি বলি এক্স এবং ওয়াই, এই দুটো হচ্ছে আমার ইনপুট, এবং আমি আউটপুট হিসেবে কত পাবো সেটা আমাকে হিসাব করতে হবে। আমাকে D0 পেতে হবে, D1 পেতে হবে, D2 পেতে হবে, D3 পেতে হবে, অর্থাৎ D0 থেকে D3 পর্যন্ত ভ্যালু, মোট 4টা। তাহলে এটার জন্য সমীকরণগুলো কিভাবে কি হবে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো ভাইয়া। আগে তোমাকে এটা তৈরি করে দিচ্ছি, তারপরে তোমাকে সত্যক সারণী দিয়ে একটা প্রুফের অংশ দেখাবো, এছাড়া মান দিয়েও একটা প্রুফ দেখাবো। দেখো এই জায়গাটায় একটা নট গেট ভাইয়া ইউজ করলাম, কেন ইউজ করলাম নেক্সট স্লাইডে বলতেছি, দেখতে পাবা। দেখো এখান থেকে ভাইয়া যদি ভ্যালুটাকে নেই, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, তোমরা যেন নট গেট ইউজ করলে এখানে এক্স বার, এখানে ওয়াই বার হয়। তাহলে এই দুটোকে মিলে আমি যদি বলি অ্যান্ড গেট নেই, সেটা হয়ে যায় কত, সেইটা হয়ে যায় হচ্ছে গিয়ে আমার ডি নট, এবং ডি নটটা হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই বার। এরপরে আমি ধরো
D1 এর ভ্যালু নিতে চাচ্ছি। D1 এর ভ্যালু তাহলে কি হবে? D1 এর ভ্যালু তাহলে হয়ে যাবে এই যে এখানে এটা হয়ে যায় D1 x বার ইন্টু y, এবং D2 তাহলে কত হয়ে যাবে? D2 হয়ে যাবে x ইন্টু y বার। কেন হয় বলছি, প্রমাণ দিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে প্রমাণ দিয়ে দিচ্ছি x y বার, এবং সবার লাস্টে যে আমরা যদি বলি D3 তে তার ভ্যালুটা হবে x আর y, এই দুটোর ক্ষেত্রে আমরা ভ্যালু নিব। তাহলে D3 হয়ে যায় x ইন্টু y। এখন এটা কেন করলাম সেই কনসেপ্টটা একটু সত্য সারণী থেকে বোঝাই। দেখো, এর গঠনটাই আসলে এরকম ভাবে তৈরি করা হয়েছে, বাট সত্য সারণী থেকে এর প্রুফটা দেখানো যায়। যে এটা আমি আসলে অফলাইন ক্লাস হলে না হয় একটা এনকোডার ডিকোডার তোমাদেরকে দেখাতে পারতাম, বাট এখন তো আসলে ওইভাবে করে দেখানো যায় না। আর কম্পিউটারের ভেতরে কিবোর্ডের সাথে দেখা যায় এনকোডার যুক্ত থাকে, আর ডিকোডারটা হচ্ছে গিয়ে কম্পিউটার মেমোরির সাথে। তাই এটা তো এখন আমি মানে ভাইঙাও যে দেখাইলে তার ক্লাস নিতে পারবো না, সো একটু ঝামেলা আছে আর কি। এখানে এক্স আর ওয়াই হচ্ছে কি আমার ইনপুট, আউটপুট হচ্ছে D0, D1, D2 এন্ড D3। তাহলে দেখি তো, আমি সবার প্রথমে দেখি আমাকে সবার প্রথমে কে সঠিক অ্যান্সার দিতে পারে। আমি 0 0 দিয়ে 0 কে ইনপুট নিব, তাহলে এখানে অ্যাক্টিভ হবে কে? কেউ কি আমাকে বলতে পারবা? আমি 0 ভ্যালুটাকে অ্যাক্টিভ করতেছি, এখানে অ্যাক্টিভ হবে কে? এই তো বুঝতে পারছো, D0 অ্যাক্টিভ হবে, কারণ 0 ভ্যালুটাকে আমি করতেছি D0। ঠিক আছে, তাহলে দেখো 0 ভ্যালুকে আমি যদি ইনপুট নেই তাহলে অ্যাক্টিভ হবে D0। অর্থাৎ অ্যাক্টিভ করার জন্য আমাকে কি, যদি কারেন্ট সাপ্লাই বলি এই জায়গাটায় আমাকে কারেন্ট সাপ্লাই দিতে হবে, বাট অন্যান্য গুলায় আমাকে দিতে হবে না, তাই 0। তোমরা তো পড়ছোই 1 দিয়ে অন বোঝায়, 0 দিয়ে অফ বোঝায়, এগুলো তো অবশ্যই অর্ক ভাই তোমাদের সুন্দর করে পড়িয়েছে। এর পরেরটাতে আমি কি দেখতে পারি? আমি ধরো 0 ভ্যালু নিয়েছি আর এখানে 1 নিয়েছি। বলো তো এইবার এখন কে অন হয়ে যাবে 1 ভ্যালুর জন্য? এই তো বুঝতে পারছো, D1 অন হয়ে যাবে। তাহলে এই যে মাহা সহ সবাই যে আমাদেরকে জানিয়ে দিল, তার আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় 0 আর এটার ভ্যালু কত 1, এগুলো 0 হয়ে গেল। এবং বাকিগুলো আমি নিজে একটু করে দেই, এখানে 1 আর 0, তাহলে বুঝতে পারছি এখানে আমার 2 এর ভ্যালুটাকে অ্যাক্টিভেট করেছে। এবং বাকিগুলোর ক্ষেত্রে 3 ভ্যালু, তাহলে অ্যাক্টিভেট করব কাকে? 1 2, এই D3 যেটা আছে তাকে অ্যাক্টিভেট করব। দেখো এখানেও কিন্তু ওই যে কোনাকুনি ভাবে যে সিরিয়ালটা মেনটেন করবার বিষয়, সেটা কিন্তু সে মেনটেন করছে। ঠিক আছে, এই যে এখানে, তাহলে এই কনসেপ্টটাও কিন্তু আমাদের জন্য খুব সহজভাবেই হলো যে আমরা যখন খাতায় তৈরি করব সেক্ষেত্রে একটু চেষ্টা করো এইটা করবার সময় একটু পেন্সিল দিয়ে করবার, কলম দিয়ে করলে যে কেটে দেয় এরকম না, বাট পরীক্ষার খাতায় তোমার প্রায়শই মুছতে প্রয়োজন হতে পারে, তাই একটু পেন্সিল দিয়ে করাটা তোমার জন্য সুবিধাজনক। এরপরে আমরা যাই 3 to 8 লাইন এনকোডার। এটা তো বুঝতেই পারতেছো, আমার যে ইনপুট হবে আর আউটপুট হবে সেটার মধ্যে সম্পর্কটা তো আমরা দেখেই ফেলছিলাম। সো আউটপুটের মধ্যে আর ইনপুটের মধ্যে সম্পর্ক n হলে 2 to the power n, তাহলে n যদি 3 হয়, এটা যদি হয় 3, তাহলে আউটপুট হবে 2 to the power 3 is equals to 8। তাহলে এই যে সম্পর্কটার জন্যই 3 to 8 লাইন এনকোডার বলা, এবং এক এক করে আমরা ভ্যালু ইনপুট দিব। তাহলে এটার জন্য ভাইয়া যদি বলি সত্যক সারণী তৈরি করবার কনসেপ্ট, দেখো আমি তোমাকে সত্যক সারণীটা দেখাই। এই যে এখানে আছে, আমি ইনপুট হিসেবে 3টা নিব ইনপুট, তাহলে x নিলাম, y নিলাম, z নিলাম। নেওয়ার পরে আমি আউটপুট কি কি পাবো? D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তাহলে দেখো তো, এই কনসেপ্টগুলোর মধ্যে সবার প্রথমে 3 ঘর মিলে আমি বাইনারিতে 0 থেকে ইনপুট নেওয়া শুরু করব, সিরিয়ালি আর কি। তাহলে আমি নিচ্ছি কি 0 0 0, তাহলে অ্যাক্টিভেট হবে কে? D0। এই তো আমাকে চ্যাটে অনেকে জানিয়ে দিচ্ছ, চমৎকার। তাহলে এইটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট হলো, বাকি সবাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 ভ্যালু না হলো, 0-র পরে কি আসে? 1। তাহলে আমি এই জায়গাটায় অ্যাক্টিভেট করলাম কত? 1 কে। তাহলে 1 কে অ্যাক্টিভেট করবার পরে আমি যদি ভ্যালুগুলোর কথা বলি তাহলে আমি কি করব? 0 এরপরে 1 0 0 0। তাহলে ভাইয়া যদি এইভাবে করে প্রত্যেকটা ভ্যালুকে নিতে থাকি তাহলে দেখতে পারবো এইভাবে এক এক করে এরকম করে কোন ভাবে এরকম ভ্যালু থাকবে। তাহলে দেখি তো জিনিসটা আসলেই ঠিক হয় কিনা, সেটা দেখলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে নিলাম 0 ভ্যালু, তারপরে নিলাম 1 ভ্যালু। তো 1 ভ্যালুর পরে কি আসে?
টু ভ্যালু, আর বাইনারিতে টু ভ্যালুকে প্রকাশ করবার পদ্ধতিটা কি 3 ঘরের জন্য, সেটা এখানে লিখে দিই। বাইনারিতে লিখতে হলে 0 1 0। তাহলে এই 0 1 0 এর জন্য অ্যাক্টিভেট করব কাকে, D2 কে আমরা অ্যাক্টিভেট করব, যেহেতু 2 এর ভ্যালুটা নিচ্ছি। আর এই জায়গায় দেখো D2 এর ভ্যালু অ্যাক্টিভেট করা। তাহলে আমি যদি 3 নেই, তাহলে এখানে 1 0 0, দেখো এই জায়গাটায় D3 অ্যাক্টিভেট করা। যদি 4 নেই, সরি এটা তো হচ্ছে 4 এর জন্য, এটা হয়ে যাচ্ছিল আমাকে নিতে হবে 1 আর 1, তাহলে এটা একটু লিখে দেই 1, এখানে হচ্ছে 1, আর এটা হয়ে যাচ্ছিল 0। তাহলে আমাকে 4 নিতে হবে এখন। তাহলে 4 যদি নিতে হয় আমি কি করব, 4 এর জন্য এই জায়গাটায় বাকি দুটো শূন্য দেখতে পাচ্ছি, D4 এর যে এখানে এটা অ্যাক্টিভেট করা আছে। 5 নিতে হলে 1 1, এটা হয়ে যাবে 0। তাহলে আমাকে দিতে হচ্ছে কত, এই D5 এর এখানে। এরপরে 6 নিতে হবে, তাহলে 6 নিতে হলে 4 আর 2 নিতে হয়, বাকিটা শূন্য। তাহলে এই জায়গাটায় D6 অ্যাক্টিভেট করা। আর D7 এর জন্য 4 যোগ 2 যোগ 1 অর্থাৎ মোট 7 হয়, তাহলে সেটা D7 অ্যাক্টিভেট করা। তাহলে এইটা থেকে যদি বুঝতে চাই, একটু ঠান্ডা মাথায় এখন খেয়াল করবা, D0 যখন 1, দেখো তো D0 যখন 1, D0 যখন 1, তখন এক্স ওয়াই জেড সবাই শূন্য, সবাই শূন্য। আমি যদি ওদেরকে সম্পর্ক স্থাপন করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি কি কখনো D0 এর ভ্যালু 1 পাবো? কখনোই পাবো না, কারণ 0 প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1 হয় না। এখন আমি যদি সবাইকে গুণও করি তাহলেও কিন্তু হয় না। দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলেও কিন্তু হয় না, 0 ইন্টু 0 ইন্টু 0 0 হয়ে যায়। বাট একটা ওয়ে আছে, আমি যদি লিখি ডি নট ইজ ইকুয়ালস টু এক্স বার ইন্টু ওয়াই বার ইন্টু জেড বার, তাহলে তার জন্য সম্পর্কটা কি হয়ে যায়, এখানে 0 ছিল, তাহলে এক্স বার কত হয়ে যায় 1, ওয়াই বার হয়ে যায় 1, জেড বার হয়ে যায় 1, তাহলে হয়ে যায় 1। তাহলে এই যে সম্পর্কটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 1। তাহলে এই যে সম্পর্কগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ছবির অংশও দেখি, তাদের ভ্যালুগুলো কিভাবে ইনক্লুডেড থাকে। তাহলে আমরা বুঝতে পারছি D0 এর জন্য আমরা যে সমীকরণ পাবো সেটা হবে এক্স বার ইন্টু ওয়াই বার ইন্টু জেড বার। আচ্ছা, এরপরে D1 এর জন্য যদি আমরা বলি, D1 এর ক্ষেত্রে কি পাচ্ছি, D1 এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি এর পরের স্লাইডটাতে, এখানে দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই 0 আছে আর জেড 1 অলরেডি দেওয়া আছে। তাহলে এর সম্পর্কটা কি হবে, এক্স বার যেহেতু 0 ছিল তাহলে তার 0 1 হয়ে গেল, ওয়াই বার হয়ে গেল, আর জেড যে ভ্যালু দেওয়া আছে সেটাই। এরপর আমি যদি বলি D2 এর ভ্যালুটা নিতে হবে, D2 এর ভ্যালুতে একটু দেখি, D2 তে কি দেওয়া আছে, এই y এর ভ্যালুটা 1 দেওয়া, x আর z নেই। তাহলে আমাকে সমীকরণটা কত হয়ে যাবে, x বার ইন্টু ওয়াই ইন্টু জেড বার। আর D3 এর ভ্যালুটা আমি একটু বলি, D3 এর ভ্যালুতে একটু যে দেখি, D3 তে দেখতে পাচ্ছি কত, D3 তে দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় আমার y আর z দুটোতেই 1 দেওয়া, x এ নেই। তাহলে আমাকে যদি গুণ করেই করতে হয়, তাহলে x বার y z সেটা হিসেবেই আমাকে করতে হচ্ছে। তাহলে D4 এর সম্পর্কটাই চলে যাই, দেখে দেখে প্রমাণ করছি। D4 এর সম্পর্কটা কি, এই যে D4 এর সম্পর্কে x এ দেওয়া আছে, y আর z এ নেই। তাহলে আমি বলতে পারি x y বার ইন্টু জেড বার। D5 এর ভ্যালুটা কত, D5 এর ভ্যালুটা হচ্ছে এই জায়গাটায় আমি দেখতে পারি কত, 4 এর পরে 5 হচ্ছে এইখানটাতে x আছে z আছে, y দেওয়া নেই। তাহলে আমি যদি বলি x y বার এন্ড z, এটা হচ্ছে কত 5 এর জন্য। এরপরে D6 এর জন্য বলি, D6 এর জন্য দেখতে পাচ্ছি 4 আর কত 2 দেওয়া আছে, তার মানে কি x আর y দেওয়া আছে, z এর ভ্যালু 0 দেওয়া। তাহলে আমাকে x আর y তো 1 দেওয়াই আছে, z এর ভ্যালু 0 দেওয়া, তাহলে তার বার করে ফেললে 0 উল্টে 1 হয়ে যায়, গুণ করতে পারবো। আর D7 তো বুঝতেই পারছো, তিনটা ভ্যালুই 1 দেওয়া আছে, তাহলে তার রূপান্তর করবার প্রয়োজন নেই, তাহলে x ইন্টু ওয়াই ইন্টু জেড দিতে পারবো। এটাই হচ্ছে বুঝবার কনসেপ্ট, আর কিছুই না। এটা খুবই সহজ একটা কনসেপ্ট, জাস্ট এরকম করে কোশ্চেন গুলো আসে। এখন আমি তোমাকে বলবো একের পর এক এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে বোর্ডে। সবার প্রথম প্রশ্ন যদি ভাইয়া বলি, এনকোডার কিংবা ডিকোডার বলতে কি বোঝো, তাড়াতাড়ি লিখে ফেলো, আমি খুব তাড়াতাড়ি বলবো। এনকোডার কিংবা ডিকোডার বলতে কি বোঝো?
এটার হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক দুইটার ব্যাপারেই বলতে হবে। ইনপুট আর আউটপুট এই দুটো এনকোডার ডিকোডার প্রত্যেকটির বিপরীত ব্যাখ্যা করো খ নাম্বারের জন্য। 2 নম্বরে আরেকটা প্রশ্ন, এনকোডার আর ডিকোডারের মধ্যে পার্থক্যগুলো লেখো। পার্থক্য, এটা খুব বেশি আসা প্রশ্ন, পার্থক্যগুলো লেখো। এরপরে তোমাকে বলবে 2 to 4 লাইন, 2 to 4 অথবা 3 to 8 লাইন ডিকোডার সত্যক সারণী একদম সহ দিতে, লিখতে এবং ছবি আঁকতে। এরপরে তোমাকে বলবে 4 to 2, 8 to 3 এনকোডারের ব্যাপারে। তাহলে তুমি যদি, তোমাকে আমি দুইটা করায় দিলাম, 2 to 4 করায় দিলাম, 3 to 8 করায় দিলাম, আবার 4 to 2 করায় দিলাম, 8 to 3 করায় দিলাম এনকোডার ডিকোডারের জন্য। তাহলে তোমার যদি আরো বড় আসে, যেমন ধরো 16 এর সাথে 4 এরকম করে যদি দেওয়া থাকে, তাহলে সেটাও আশা করি তুমি মোটামুটি করতে পারবা। বাট কথাটা হচ্ছে কি, কথাটা হচ্ছে খুবই সহজ। কথাটা হচ্ছে 16 4 আসলে আজ পর্যন্ত আসে নাই, কারণ এটা অনেক বড় হয়ে যায়, তো খাতা হয়েও খুব একটা ভালো মতো আঁকা যায় না। বাট তুমি তোমার মতো এই যে থিওরিটা পড়িয়ে দিলাম সেভাবে করে করতে পারো। পরীক্ষায় যেগুলো এসেছে 2 4 8 এগুলোর ব্যাপারেই বারবার আসতে দেখা যায়। সো একটা পোলের অ্যান্সার যদি পারো, এক্ষেত্রে আশা করি খুব একটা কঠিন হবার কথা না এটা। এই পোলের অ্যান্সারটা দেখি একটু দিতে হবে। দাও এইটা দেখি, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কে রূপান্তর করতে পারে। মাত্র পড়িয়ে এসেছি, এটা কিন্তু ভুল করা উচিত না। এগুলো বোর্ডে আসা প্রশ্ন ভুল করলে কিন্তু ঠিক না, এগুলো একটু পারতে হবে। আমি তাহলে পোলটা এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে যদি রেজাল্টটা শেয়ার করি, 92% দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছে। সেটা কি? ডিকোডার। আর যেটা এনকোডার অনেকে দিয়েছে, এনকোডার হচ্ছে উল্টো কাজটা করে, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবার জন্য। এখানে দেখতে পাচ্ছ শুধু কম্পিউটার ভাষাকে একটা সিগন্যাল দেওয়া মানুষের ভাষায় করতে পারবে, সেটা তাহলে কে? ডিকোডার। আশা করি এটা কনসেপ্টটা বোঝা গেছে। তাহলে চলো আমাদের নতুন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা বলে থাকি অ্যাডার, অর্থাৎ যোগ করবার জন্য আমরা যাকে ব্যবহার করে থাকি, সেই অ্যাডারে চলে যাই। ব্যাপারটা খুবই সহজ, একটা ডিজিটাল বর্তনী যার মাধ্যমে কম্পিউটারে আমরা আসলে যোগ করে থাকি। তো যোগ করবার জন্য, মানে আসলে কম্পিউটারে তুমি যদি বলো যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সব আসলে বাইনারি যোগের মাধ্যমে করা যায়। মানে যোগ দিয়ে যেমন হচ্ছে গুণের কাজ করা যায়, বিয়োগের কাজ বা যা কিছু বলো সব এই অ্যাডার দিয়ে আমরা করতে পারি। বাট এই যে আমরা করি যোগের কাজটা, এটার জন্য একটা নির্দিষ্ট যন্ত্র ব্যবহার করি, একে বলা হয় অ্যাডার। তাহলে অ্যাডারের ব্যাপারটা কি? অ্যাডার হচ্ছে আর সাধারণত দুই প্রকার। ঠিক আছে, আমি যদি বলি অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। এখন আগে হাফ অ্যাডারের ব্যাপারে পড়বো, তারপরে ফুল অ্যাডারের ব্যাপারে পড়বো। তার জন্য হাফ অ্যাডারের কনসেপ্টের আগে আমি তোমাকে যদি একটু বলি, দেখো এই যে বাইনারি যোগগুলো তোমাদেরকে অবশ্যই অর্ক ভাইয়া খুব সুন্দর করে পড়িয়েছেন। তো সেগুলোর মধ্যে আমরা যদি বলি জিরোর সাথে ভাইয়া বাইনারিতে জিরো যোগ করছি, তুমি বলবে ভাই এটার যোগফল হচ্ছে জিরো। যদি আমি জিরোর সাথে ওয়ান যোগ করি, তুমি বলবে ভাই এটার যোগফল হবে ওয়ান। যদি ওয়ানের সাথে বাইনারি জিরো যোগ করি, হয়ে যাবে কত? যোগফল ওয়ান। বাট যদি আমি ওয়ানের সাথে ওয়ান যোগ করি, সেটা বাইনারির যে ভিত্তি সেটা কত? দুই, তার সমান হয়ে যায়, তাহলে তার যোগফল আমরা বলে ফেলি জিরো। এরপরে একটা ক্যারি বিট, অর্থাৎ হাতে একটা বিট রাখি, সেটাকে পাশে নিয়ে যোগ করে দেই, তাহলে সেটা কত? ওয়ান হয়ে যায়। তাহলে এই যে এটা ছিল, সেটা কি হয়েছিল? আমার যোগফল। যোগফলটাকে আমরা সাম হিসেবে অর্থাৎ এস দ্বারা প্রকাশ করি। আর এটাকে আমরা বলি হাতে রাখা। হাতে রাখা, যাকে ইংলিশে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট। তাহলে ক্যারি বিট, এই হাতে রাখা যেটা আছে, এটাকে ইন্ডিকেট করি সি দ্বারা। আরে বিটের কথা বললাম, দেখি আমার প্রশ্ন বলো তো কেমন পড়া হয়েছে, একটু জিনিস বলি। বলো, আমি যদি বলি যে 1 বাইট সমান কত বিট, দেখি তো পারা যায় কিনা। এগুলো তো পড়ে আসার কথা। 8 বিট। এই 10 বিট বলে গেছি, সবাই 8 বিট বলতেছে, মাঝখানে এসে ভুল করা যাবে না।
এইবার দেখি আমারে বলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান নিবল? কত বাইট, কত বিট? এটা তো পারা উচিত, বাইট বিট তো পড়ে আসছো। তাহলে এখানে বুঝতে পারতেছি কত, তাহলে এখানে বুঝতে পারতেছি যে এই ওয়ান নিবলের ভ্যালুটা কিন্তু হচ্ছে গিয়ে হাফ বাইট, হাফ বাইট। আর বিট হচ্ছে তার মানে কত, 4 বিট। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, পড়ে আসছো এসব কনসেপ্ট, এগুলো ভুল করা যাবে না। এগুলো অবশ্যই তোমাদের পড়ানোর কথা, আগের ক্লাসগুলোতে অবশ্যই পড়ে আসছো। তাহলে আমি কি করলাম, একটু সামনের দিকে চাই। এখন হাফ অ্যাডার কনসেপ্টটা সম্পর্কে একদম বিস্তারিত শিখবো। হাফ অ্যাডার কি, এই যে মাত্র ভাইয়া যোগ করে দেখালাম, এই যোগ করে দেখাবার পরে তোমাকে যদি বলি সেগুলোর মধ্যে কিভাবে কি কাজ করছিল। হাফ অ্যাডারের ক্ষেত্রে কিছু কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে। এগুলোর মধ্যে এই জিনিসটা কিভাবে, এখানে আমরা দুটা ইনপুট দিব, দুইটি ইনপুট আমরা দিচ্ছি, এবং আউটপুট হিসেবে আমরা কয়টা পাবো, আউটপুট হিসেবে পাবো দুইটা, দুইটি। যেটা আমরা একটু আগে দেখলাম কোথায়, এই যে আগের স্লাইডটা আমি দেখে আসলাম, যে আমি ইনপুট হিসেবে দুইটা বিট দিচ্ছিলাম বা দুইটা ভ্যালু দিচ্ছিলাম, তার কারণে আমি যোগফল পাচ্ছিলাম আর হাতে রাখা ক্যারি বিট পাচ্ছিলাম। ঠিক এটাকে ছবির মাধ্যমে তোমাকে দেখাইছে এই জায়গায়। তুমি যদি ইনপুট হিসেবে এই জায়গাটায় 0 আর 1 কে দাও, এটা হচ্ছে আমার ইনপুট। তবে আউটপুট হিসেবে যোগফল, যেটা সাম, আর আরেকটা হচ্ছে ক্যারি। তাহলে এখানে সাম হিসেবে তুমি পেয়ে যাবা এস কে, ক্যারি হিসেবে ইন্ডিকেট করা হয় সি দ্বারা যোগ করলে। তাহলে একটু চিন্তা করো তো দেখি, আমি যদি এটাকে একটু সত্যক সারণীতে বসায় চিন্তা করি, সেখানে আমার ইনপুট আছে আর আউটপুট আছে, এ আর বি ইনপুট, আউটপুট এস আর সি। এখন এই দুইজন হচ্ছেন আমার ইনপুট আর এই দুইজন হচ্ছেন আমার আউটপুট। তাহলে এরা যদি হয় তাহলে এদেরকে কি বোঝালাম, দেখো 0 আর 0, 0 আর 0 যোগ করলে সাম কত হবে, ক্যারি কত হবে, 0ই হবে। আর ক্যারি করার কিছু নাই, তার মানে কত, 0 আছে। এরপর আমি যদি তোমাকে বলি যে 0 আর 0 যোগ করছিলাম, 0 যোগফল ছিল, ক্যারি করার কিছু ছিল না, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 0 আর 1 যোগ করলাম, তাহলে 0 আর 1 যোগ করলে যোগফল কত হয়ে যায়, এটা হয়ে যায় সাম। আর ক্যারির এখানে কিছু নাই, তার মানে কত, C0। তাহলে এটা হয়ে গেল কত, 1, আর এটা হলো 0। আবার 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে কত পেয়ে যাই, সাম হয়ে যাবে 1, ক্যারি হয়ে যাবে 0। কিন্তু 1 আর 1 যদি যোগ করি, যোগফলটা কত হচ্ছে গিয়ে 0, আর ক্যারি হয়ে যাবে কত, 1। যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, যে 1 আর 1 যখন যোগ করছিলাম যে ভ্যালুটা পাচ্ছিলাম সেটা ছিল 0, ক্যারি বিটটা পাশে যে যোগ হয় তাহলে 1। তাহলে এটা ছিল আমার সাম আর এটা ছিল আমার ক্যারি। এটা ছিল একটা হাফ অ্যাডারের কাজ। হাফ অ্যাডারে ইনপুট দুইটা এবং আউটপুট সে দুইটা দিবে, ঠিক আছে। তাহলে এই যে এটা থেকে সম্পর্কটা, যদি এর সমীকরণটা আমি তোমাকে বলে দেই, সমীকরণটা কি, S is equals to A বার ইন্টু বি প্লাস এ বি বার। তোমাদেরকে অবশ্যই বিভিন্ন গেট সম্পর্কে পড়ানো হয়েছে, তোমরা জানো এই সম্পর্কটা একটা গেটের। এই গেটের নামটা কেউ বলতে পারবো আমাকে চ্যাটে, একটু সমীকরণটা দেখে। এই তো এক্সর গেট, জাফর, নূর, টুলি, মিমি, তমাল, থ্যাংক ইউ, মাশরিফ, তিয়া, অসাধারণ। এই তো মনে আছে আগের ক্লাসগুলোর কথা। তাহলে কি আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, প্রকাশ করতে পারি এ এক্সর বি অপারেশন। এবং আমরা যে ক্যারি নিচ্ছি, ক্যারির সম্পর্কটা কি, এ ইন্টু বি। যদি আমরা এখানে মান বসাই সত্যক সারণী থেকে, এর প্রুফটাও কিন্তু আমরা দেখতে পারি, এটা কিন্তু ইজিলি বোঝা যায়। আচ্ছা, এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসা না খুবই স্বাভাবিক, যে ভাইয়া এই যে আপনি সামটা করতেছেন এবং সামটা করবার পর আপনি রেজাল্ট পাচ্ছেন, এখানে মাঝে মাঝে তোমাদের বোর্ডে একটা প্রশ্ন আসে, রাখো মানে এক্সর গেট এন্ড আমার যে অ্যাডার আছে বা হাফ অ্যাডার আছে, এই হাফ অ্যাডারের মধ্যে সম্পর্কটা কি আর পার্থক্যটা কি। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় এক্সর গেট দিয়ে শুধুমাত্র বাইনারি যোগের, তুমি যদি এক্সর গেট ইউজ করো সেটা দিয়ে অনলি বাইনারি যোগের সামটাকে বের করতে পারবা।
বাট অ্যাডার দিয়ে বাইনারি যোগের সাম এবং ক্যারি উভয়কে নির্ণয় করা যায়। এটা খ মার্কের কোয়েশ্চেনে আসে। সো একটু মাথায় রেখো, পরীক্ষায় যেন এটার অ্যান্সারটা করতে পারো, এক্সর গেট আর অ্যাডারের মধ্যে সম্পর্কটা। তাহলে চলো, যদি হাফ অ্যাডারের এই কনসেপ্ট বুঝে থাকো, এখন হাফ অ্যাডারে আমরা একটু সার্কিট অঙ্কন করে তোমাকে দেখাই। আমরা মাত্র দেখলাম কি, হাফ অ্যাডারের সার্কিটে যে সাম হবে, সেই সামের ইনপুট যদি হয় এ বি, তাহলে এ এক্সর বি, অর্থাৎ এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। এরপরে সি এর ভ্যালু হচ্ছে এ ইন্টু বি। তাহলে এটা যদি তোমাকে বলে যে সার্কিট অঙ্কন করতে কম খরচে সার্কিট কখন হবে, যদি আমরা সার্বজনীন গেট ব্যবহার করি। তাহলে কম খরচে যদি তৈরি করতে বলে এ বি, তাহলে গেট লাগতেছে কয়টা? আমরা এখান থেকে একটা গেট নিলাম, এখান থেকে একটা নিলাম। এক্সর গেটকে আমরা আঁকতে জানি, এটা হচ্ছে এক্সর গেট। তাহলে এস এর ভ্যালু হয়ে যাচ্ছে এ এক্সর বি। আর যদি আমি সি এর ভ্যালুটাকে নেই, সি তে এ আর বি নিচ্ছি, এন্ড গেট যুক্ত করছি, সি পেয়ে যাচ্ছি এ বি। যদি এটা পসিবল হয়, এখন যদি তোমাকে হাফ অ্যাডার সার্কিট অঙ্কন শুধু বলে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, শুধু মৌলিক গেট, তাহলে শুধু মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন যদি করতেই হয়, তাহলে তুমি কি করবে? এ, এরপরে বি, এই এটা, তাহলে এই দুটোর জন্য আমরা করতে পারি কি, মৌলিক গেট দেখতে পাচ্ছি এ বার লাগবে, বি বারও লাগবে, তাহলে একটা নট গেট ইউজ করতে হবে। এটা আমিও বুঝতেছি, তুমিও ধরতে পারতেছো। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এ বার। আর এখানে একটা নট গেট ব্যবহার করলাম যাতে আমি বি বার পাই। আচ্ছা, এখন বলেছে যে এ আর বি কে গুণ করতে হবে এ বার বি কে, তাহলে এ বার কে নিলাম এবং বি এর ভ্যালুটাকে নিলাম। যদি গুণ করতে হয়, তার মানে এন্ড অপারেশন, তাই এন্ড গেটকে একটা ব্যবহার করলাম। পেয়ে গেলাম কত? এ বার বি। আচ্ছা, এরপরে আমি যদি বলি আমার এ বি বার নিতে হবে, তাহলে এর ভ্যালু নিলাম আর বি বারের ভ্যালু নিলাম, তাহলে আমি কত পেয়ে যাব? আমি পেয়ে যাব এ বি বার, এটা ভ্যালু পেয়ে গেলাম। এখন এই দুটোকে যোগ করতে হবে, যদি যোগই করতে হয় তাহলে কি করব? সাম করবার জন্য সাম অপারেশনে কি করে, এস, এই যে অর অপারেশন করতে হচ্ছে আমার, অর অপারেশনের জন্য অর গেট নিয়ে নিলাম, তাহলে এটা পেয়ে যাব এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে তার ভ্যালু। আর সি এর জন্য তো বুঝতেই পারছি, এ আর ভি কে আমি একটা এন্ড গেট দিয়ে যদি যুক্ত করে দেই তাহলেই হয়ে যায় ক্যারি বিটটা, তাহলে সি ইজ ইকুয়ালস টু এ ইন্টু বি। তাহলে তোমাকে যেভাবে সার্কিট তৈরি করতে বলুক, কম খরচে সার্বজনীন গেট দিয়ে অথবা মৌলিক গেট দিয়ে শুধুমাত্র বাস্তবায়ন, তুমি কিন্তু প্রত্যেকটাই এখন করতে পারবা, তোমার জন্য কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এই দুটো মোটামুটি যদি তুমি বুঝে থাকো, এরপরে আমরা যাব ফুল অ্যাডারে। বাট ফুল অ্যাডারে যাওয়ার আগে আমি তোমাকে কিছু জিনিস একটু জিজ্ঞাসা করতে চাই। একটা পোল দেখি এটা বুঝতে পেরেছো কিনা, যেটা তোমার জন্যই কাজে দিবে। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, একটু দেখো হাফ অ্যাডারের ক্ষেত্রে কোনটা কোনটা প্রযোজ্য। ভালো মতো সব অপশন পড়ো, সব অপশন পড়ো, তারপরে অ্যান্সার দাও। আর 10 সেকেন্ডস দিচ্ছি। এন্ড ভাই পোলটা যদি এন্ড করে দেই, রেজাল্টটা শেয়ার করলে 91% সঠিক অ্যান্সার দিয়েছো। আমার যোগফল এবং ক্যারি বিট যেটা আছে সেই দুটো কিভাবে কি যুক্ত করছে, তাহলে এইটা আমাদের কিন্তু বোঝার কনসেপ্ট ছিল। সো আশা করি এই যে কনসেপ্ট গুলো সেগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এবং তেমন কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? তাহলে এই কনসেপ্ট গুলো যদি মোটামুটি ক্লিয়ার থাকে, আমরা তাহলে একটু পরে সামনে আগাবো। বাট এই পর্যন্ত যেহেতু তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল এবং তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, আমাকে এখন তোমরা যদি কিছু চাও ভাইয়া সেটা দিব। কি চাও আমাকে চ্যাটে জানাও, যেটা চাইবা সেটাই দিব। আর ফারজান আমাকে বলে ভাই ব্রেক চাই, এত বাজে পড়াচ্ছি যে ব্রেক চেতে হবে? আরে আরো এক্সট্রা টপিক অবশ্যই। হ্যাঁ, আমি আমি খুবই ডিটেইলেই পড়াবো, কোনো ব্যাপার না। আমি আরো টপিক দিব, অনেক কিছুই আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি মোটামুটি হয় তাহলে আমি তোমাদেরকে একটা ব্রেক দিয়ে দিচ্ছি। এখন সময়টা যদি বলি, সময়টা হচ্ছে 11:26 মতো বেজে গেছে। তাহলে আমি তোমাদেরকে ঠিক 11টা
11:35 দিকে আবার শুরু করছি। 11:27 বেজে গেল এখন, তাহলে 11:35 শুরু করছি। একটা বড় সড়ো ব্রেক দিলাম, বাট ব্রেকের পরে আজকের ক্লাসের মেইন টপিকটা থাকবে, যেটা পরীক্ষায় সবসময় আসে, অর্থাৎ আমরা যেটা দেখে থাকি, মানে ফুল অ্যাডার হাফ অ্যাডারের মধ্যে সম্পর্ক এবং ছবি এঁকে বাস্তবায়ন করা। সো এই কনসেপ্ট আমরা ব্রেকের পরেই পড়াবো, পরীক্ষায় কিভাবে আসে আর প্রশ্নগুলো জানিয়ে দিব বোর্ডের জন্য কিভাবে কি আসছে। সো আমরা ব্রেকের পরেই শুরু করছি।
কিউএনএ তে দেখতে পাচ্ছি নাজাহাত একটা প্রশ্ন করেছে যে ভাইয়া এক্সর দিয়ে কি বললো আরেকবার বলা যাবে কিনা। আমি এক্সর দিয়ে বলেছিলাম, পরীক্ষায় প্রশ্নটা বারবার আসে যে এক্সর গেট এবং হাফ এডারের মধ্যে সম্পর্কটা কি। এই সম্পর্কটার মধ্যে এক্সর গেট শুধুমাত্র তোমাকে সাম অর্থাৎ যোগফল ব্যবহার করতে সহায়তা করে, বাট একটা অ্যাডার অর্থাৎ একটা হাফ অ্যাডারের কথা যে বলছিলাম সে তোমাকে যোগফল এবং ক্যারি বিট দুটো দিতেই সহায়তা করছে। আশা করি নাজাহাত তোমার যে প্রশ্নটা আছে কিউএনএ তে তুমি তার সলভ পেয়েছো। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষের পথে, এবং আমরা যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আবার শুরু করব। সবাই মোটামুটি আশা করি জয়েন করা শুরু করেছো। আচ্ছা, অনেকে দেরি করে জয়েন করবার পর বলছো ভাইয়া কোন টপিক গুলো পড়িয়েছি। আচ্ছা, একটু কাইন্ডলি টাইমলি জয়েন করবার চেষ্টা করবেন, হয়তো আপনি অনেক বিজি ছিলেন, হতেই পারে আসলে, বাট তারপর একটু টাইমলি জয়েন করলে ভালো হয়। আর আপনাদের ভিডিওটা কিন্তু আপলোডেড থাকবে ইনশাল্লাহ, আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি কাইন্ডলি ওইখানে যে দেখলেই মোটামুটি হবে। ঠিক আছে? আমাকে একজন বলছে আমি তার চ্যাট কেন পড়ি না, আমি সবার গুলোই পড়ার চেষ্টা করছি, অনেকেই একসাথে লিখছেন তো। আমরা মোটামুটি সামনের দিকে চলো এগিয়ে যাই, তাহলে মোটামুটি দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ব্রেকটা প্রায় শেষের পথে, এবং আমরা যেখানে শেষ করেছিলাম অর্থাৎ হাফ অ্যাডারের অংশটা, এখন আমরা ফুল অ্যাডারটা পড়া শুরু করব। এখন একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কি, মানে তুমি যখন যোগ করছো, তুমি যদি একটু ভালো মতো মনে রাখো যে আমরা যখন যোগ করছিলাম, ধরো একটা যোগ আমি তোমাকে বলি যে আমরা যোগ করছি ধরো 1+1 1, আর এখানে ধরো 1 1 1, এভাবে যোগ করছি। একটু ভালো মতো দেখো, আগে আমরা কতটুকু পড়লাম, দুইটা ইনপুট থাকবে, দুইটা ইনপুটের জন্য আমি রেজাল্ট পাবো একটা, সেটা হচ্ছে সাম, আর আরেকটা পাবো, মানে দুইটা আউটপুট পাবো, একটা হচ্ছে ক্যারি। এখন আমার তো অনেকগুলো সংখ্যাও থাকতে পারে ইনপুটের পাশাপাশি, তাহলে দেখো 1 আর 1 এই দুটোকে যদি ভাইয়া যোগ করি, তাহলে যোগ করলে আমি কি পেয়ে যাচ্ছি, পেয়ে যাই যোগফল, যোগফল হয়ে যায় 0। আর ক্যারি বিট যেটা আছে সেই ক্যারি বিট হচ্ছে গিয়ে 1, সেই ক্যারি বিটটা যে যোগ হয় এই জায়গাটাতে। তাহলে তোমরা অলরেডি জানো 1+1+1 যেটা এইখানটাতে এখন হবে, সেটাকে কত হাত যোগফল হয় সাম এস, এবং ক্যারি যদি বলি সেই ক্যারিও থাকে 1, যেটা তোমাদেরকে অবশ্যই বাইনারি যোগে পড়ানো হয়েছে। তাহলে এখানে হবে 1 এবং হাতে ক্যারি 1, সেটা আবার এই জায়গাটায় জয়েন হলো। তাহলে আবার 1+1+1, তাহলে কত 1, এবং হাতে ক্যারি 1টা আবার এখানে গেল। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে এই যে দুটোর জন্য যে আমরা যোগ করলাম তার জন্য একটা ক্যারি ছিল, সেই ক্যারিটাকে আমরা যোগ করছি পরেরটার সাথে, তারপরে আমরা একটা অংশ পাচ্ছি। তাহলে এই যে আগে থেকে একটা ক্যারি আমি জয়েন করলাম, আগের ক্যারিটা যেটা ছিল সেটাকে আমি যদি বলি ক্যারি ইনিশিয়াল, ঠিক আছে, ক্যারি ইনিশিয়াল দিয়ে যদি আমরা বলি, বা আমি ইনপুট আকারে যদি বলি, অর্থাৎ একটু চিন্তা করো, আমি যখন এই জায়গাটায় যে যোগটা করছিলাম আমি কি কি ইনপুট দিচ্ছিলাম, আমি ইনপুট হিসেবে দিচ্ছিলাম 1 কে, ইনপুট হিসেবে দিচ্ছিলাম 1 কে, আর এখান থেকে একটা ক্যারি পাচ্ছিলাম, সেই ক্যারিটাকে আমি ইন্ডিকেট করছিলাম ক্যারি ইনপুট সিআই। এখানে সিআই কত ছিল, সিআই ছিল এখানে 1, এই জায়গাটায় ক্যারি যে জয়েন হচ্ছিল। আউটপুট তখন কত পেয়ে যাচ্ছিলাম, একটা সাম পেয়ে যাচ্ছিলাম, এন্ড আমি এখান থেকে আরেকটা ক্যারি বিট পাচ্ছিলাম যেটা পরেরটায় যে জয়েন হবে সেটা ক্যারি আউটপুট পাচ্ছিলাম। তাহলে ফুল অ্যাডারের কনসেপ্টটা কি, এখানে দুইটা বিট আমরা যেমন যোগ করতেছি, এই যে দুইটা বিট যেমন যোগ করতেছি, সেই যোগ করার পাশাপাশি যে বর্তনীটা ক্যারি বিটটাকেও এক্সট্রা জয়েন করে, অর্থাৎ যোগ করে ফেলে আগের অংশ থেকে যেটা প্রাপ্ত আছে, সেটাকে ফুল অ্যাডার বলে। ভাইয়া কথাটা আরেকবার বলি, যে অ্যাডার প্রথমত দুইটা বিট যেগুলো আছে তাদেরকে যোগ করে তো করেই, পাশাপাশি যে ক্যারি বিটটা আছে আগে যেটা প্রাপ্ত সেটাকেও তাদের সাথে যোগ করে ফেলে, সেটাকে আমরা ফুল অ্যাডার বলে থাকি। তাহলে হাফ অ্যাডারে অনলি দুইটা ইনপুট দুইটা আউটপুট, বাট ফুল অ্যাডারে আমরা ইনপুট হিসেবে তিনটা দেখতে পাচ্ছি আর আউটপুট হিসেবে আমরা দুইটা দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাটায় আমরা যদি বলি ইনপুটের সংখ্যা, তাহলে ইনপুট কয়টা হয়, ইনপুট হয় 3টা, আর আউটপুটের কথা যদি বলি আউটপুট হয়ে যায় 2টা। এটা বোর্ডে অনেকবার আসা প্রশ্ন, তাই ভাইয়া লিখে দিলাম আর কি, এটা তোমার জন্য জানি একটু মাথায় থাকে। তাহলে দেখো এই পর্যন্ত যদি বুঝো, এবং ফুল অ্যাডারকে যদি ভাইয়া বলি যে একটু চিত্র দিয়ে বোঝাতে,
তো আমি এই জায়গাটায় তো অনেক কিছু লিখে ফেলেছি ভাই, একটা এক্সট্রা স্লাইড একটু জয়েন করি, তখন হয়তো বা ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দাঁড়াও আমি একটু নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এটাকে একটু নিয়ে নেই, সি এন্ড আমি একটা কাজ করি, একটা নতুন স্লাইড জয়েন করি, কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে, দেখো এখন আমরা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে এটাতে আসছি, সেটা কি আমাদের ফুল অ্যাডার। আমরা এখন ফুল অ্যাডার পড়বো। ফুল অ্যাডার দেখতে কেমন হয়? ফুল অ্যাডার দেখতে এরকম হয়। আসলে আমরা মানে যন্ত্রটাকে দেখাচ্ছি না, বরং এটাতে আসলে ইনপুট কি আউটপুট কি একটা নর্মাল ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। অফলাইন ক্লাস তো আসলে যন্ত্রটা দেখানো খুব একটা কিভাবে কাজ করে সেটাও দেখাতে পারছি না, হয়তো অফলাইন ক্লাস হলে ব্যাপারটা একটু দেখাতে পারতাম, অনলাইনে যেহেতু একটু সীমাবদ্ধতা আছে। দেখো এখন আমরা যদি একটু সামনের দিকে আগাতে চাই, সেই ক্ষেত্রে বিভিন্ন ভ্যালু আমরা এখন নিব। সেই ভ্যালুগুলোর মধ্যে আমরা কি কি পাই? এই ভ্যালুগুলোর মধ্যে আমরা পাচ্ছি তার ইনপুট হিসেবে। সো ইনপুট হিসেবে পেয়ে যাচ্ছি এ কে, বি কে, আর ক্যারি ইন। এই ক্যারি ইনটাকে অনেক বইতে তোমরা দেখবা সি আই দিয়েও প্রকাশ করে, মানে ইনপুট হিসেবে যা দিচ্ছ। আর সাম এবং ক্যারি আউট, ক্যারি আউটটাকে প্রকাশ করে কি দ্বারা? সি ও দ্বারা। এটা হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট। তাহলে বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া, বাট আমরা প্রকাশ করতেছি আমরা এটাকে কিভাবে প্রকাশ করে থাকি। এখন এটা তৈরি করছে, মানে ধরো যারা আইটি সেক্টরে আছে তারা এটাকে তৈরি করছে, তৈরি করবার পরে এটা তাকে কিভাবে তৈরি করছে, তারা এটাকে তৈরি করছে এইভাবে। যেমন ধরো আমি ইনপুট হিসেবে আর আউটপুট হিসেবে যদি বলি, ধরো এ বি সি ইনপুট হচ্ছে তার ইনপুট, আর এই জায়গাটায় আউটপুট হিসেবে তার সাম আসছে এবং তার ক্যারি আউটপুট আসতেছে। তাহলে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর মধ্যে যদি বলি তিনটা দিয়েই জিরো ভ্যালু ইনপুট দিতেছি, তাহলে সাম কত হয়ে যাবে? সাম হয়ে যাবে জিরো, আর ক্যারি বিট কত হয়ে যাবে? জিরো। আবার খেয়াল করো দেখি, সেখান থেকে আমি যদি তোমাকে বলি এখানে জিরো ইনপুট দিচ্ছি, এখানে জিরো ইনপুট দিচ্ছি, আর ক্যারি ইনপুটের ক্ষেত্রে কত দিচ্ছি? ওয়ান ভ্যালু দিচ্ছি। তাহলে যদি আমি দুইটা ভ্যালু যোগ করতেছি, মানে তিনটা ভ্যালু যোগ করতেছি যেখানে আমার ওয়ান আসতেছে, তাহলে এটা কত হয়ে যায়? এটা হয়ে যায় ওয়ান, অ্যান্ড ক্যারি বিট কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এরপরে আমি করতেছি দুইকে, তাহলে জিরো অ্যান্ড এখানে ওয়ান, এখানে হচ্ছে গিয়ে জিরো, তাহলে কত পেয়ে যাব? পেয়ে যাব এই জায়গাটায় ওয়ান, আর এখানে পেয়ে যাব কত? জিরোকে। আবার দেখো আমি তিনকে করছি, জিরো ওয়ান আর ওয়ান। এখন ওয়ান আর ওয়ান জয়েন করলে কত হয়? আমরা জানি ওয়ান আর ওয়ান করলে হয় জিরো, অ্যান্ড ক্যারি বিট কত হয়ে যায়? ক্যারি বিট হয়ে যায় ওয়ান। এরপরে আবার চাই তিনটা গেল, তারপরে আমি চারে যাচ্ছি, চার জিরো জিরো। এখন ওয়ানের সাথে জিরো আর জিরো জয়েন করলে কত হয়ে যায়? হয়ে যায় কত? ওয়ান, আর ক্যারি বিট কত হয়ে যায়? জিরো। এরপরে আবার সামনে যাই, চারের পরে পাঁচ, তাহলে ওয়ান জিরো ওয়ান। ওয়ান আর ওয়ান জয়েন করলে, যোগ করলে কত হয়ে যায়? সাম হয়ে যায় জিরো, ক্যারি বিট হয়ে যায় ওয়ান। তাহলে এটা আমরা ভ্যালু পেয়ে গেলাম। এরপর আমি ছয় চলে যাচ্ছি, ওয়ান আর ওয়ান, তাহলে ছয় যদি হয় তাহলে তার ভ্যালু কত হয়ে যায়? জিরো, ক্যারি বিট হয়ে যায় ওয়ান। ঠিক তেমনি সাতের কথা যদি বলি, ওয়ান আর ওয়ান জয়েন করছি, দেন আবার ওয়ান জয়েন করছি, তাহলে তিনটা ওয়ান জয়েন করলে আমরা জানি সাম হয়ে যায় ওয়ান, ক্যারি বিট হয়ে যায় ওয়ান। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, যেটা তোমাদের আগের ক্লাসগুলোতে বাইনারি যোগ করবার সময় নর্মালি পড়ানো হয়েছিল। এবং এখানে তৈরি করবার পরে সেখান থেকে আমরা যদি সার্কিটটা একবারই তোমাকে বলে দেই যে সাম যেটা আছে এবং ক্যারি আউটপুট যেটা আছে তাদের ভ্যালুগুলো, যেহেতু আমরা এর আগের অংশে সাম আর ক্যারি পড়েছি, এখানে সাম আর ক্যারিটা কত? এখানে ইনপুটটা হচ্ছে এরকম, এ বি সি আই প্লাস এ বার বি সি আই। এই যে এইখানে সত্য সারণী থেকে কিন্তু দেখালাম গঠনটা কিরকম হয়, তুমি ভ্যালু বসালেই দেখবে এই ক্ষেত্রে এই ভ্যালুটা পুরোপুরি ভাবে কমপ্লিট আছে। বি বার সি বার আই প্লাস এ বি সি আই ইনপুট আর কি। এবং এটার ক্ষেত্রে ভ্যালু কত? এ বার বি সি ইনপুটের জন্য, এ বি বার সি ইনপুটের জন্য, অ্যান্ড এ বি সি আই বার অ্যান্ড এ বি সি ইনপুট। এটা হচ্ছে ক্যারি আউটপুট এবং সামের ভ্যালু টোটালি একটা যদি পূর্ণ যোগের জন্য করি, বাট আমি এটাকে তোমার জন্য অনেক ছোট করে দেখাবো। অনেকের বইতে এই পর্যন্ত করবার পরে তৈরি করে দিয়েছে, যেমন আমি কলেজে পড়বার সময় অনেকগুলো বই পড়া হয়েছিল, আমাদের
নর্ডেমের আনিসুল স্যারের বইটা, ফরহাদ স্যারের বইটা, অক্ষরপত্র প্রকাশন একটা বই আছে সেটা বলতে পারো, মুজিবুর স্যারের বই পড়তে পারো। অনেকগুলো বই থেকেই ভাইয়া টপিকগুলো বলছি। একজন এক একটা বই পড়তে পারো। এখন তোমাদের একটা বোর্ড বইও তৈরি হয়েছে, সেটাও তোমরা পড়েছো। ওইখানে কনসেপ্টগুলো খুব কম, মানে খুবই ছোট করে দেওয়া, তো এই কারণে খুব ব্যাখ্যা করে পড়াচ্ছি যাতে তোমার জন্য কাজে দেয়। এখন এটাকে আরো ছোট করা যায়, ছোট কিভাবে করব সেটাই ভাইয়া দেখাবো। বাট এইখানে যে সত্যক সারণী সহ তোমাকে প্রুফটা দেখালাম, এখানে কি কি হচ্ছে এখন দেখো। তোমার যদি ইচ্ছে হয় তুমি এটাকে সার্কিট অঙ্কন করে দেখাতে চাও নিজের মতো করে, ফুল অ্যাডারের তুমি সার্কিট অঙ্কন করবা, তুমি চাইলে নিজের মতো করে বিভিন্ন গেট ব্যবহার করে অবশ্যই করতে পারো। বাট সার্কিট অঙ্কন করবার আগে আমি তোমাকে একটা জিনিস একটু দেখাতে চাই, সেটা একটু দেখো। এই হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সেগুলো যদি বলি সেগুলো কিভাবে কি করছে। যেমন ধরো এই যে কনসেপ্টটা, এখানে আমি আগে একটু ছোট করে দেই তোমাকে। এই যে এস আর সি নট আছে, এটার ক্যালকুলেশন জাস্ট মেয়ার ক্যালকুলেশন, নাথিং এলস। তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যদি তোমাকে ক্যালকুলেশনের কনসেপ্টটা বলি, যেটা আমরা এর আগের অংশগুলোতে করেছি, যেমন ধরো এস, এস কি ছিল, এ বার ছিল, বি বার সি আই ইনপুট, এ বার বি সি বার ইনপুট, এ বি বার সি বার ইনপুট। ভাইয়া প্রতিটা বইয়ের প্রতিটা টপিক এক্সট্রা যা আছে সবই বলে দিচ্ছি। সো কারো কষ্ট পাওয়ার কিছু নেই যে আমার বইয়ে টপিকটা নাই, আমি কোথা থেকে পড়বো। এই যে তোমাকে পিডিএফ এ দিয়ে দিয়েছি, তোমার আর কষ্ট করে বই টই কিনা লাগবে না, কোনো দরকার নেই। দেখো এখন আমি যদি একটা ঠান্ডা মাথায় চিন্তা করি, এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর মধ্যে আমি যদি একটু কমন নেই, দেখো তো এই দুটোর মধ্যে এ বার জিনিসটা কমন আছে না, আমি এ বারকে কমন নিলাম। কমন নিলে কি পেয়ে যাই, বি বার সি ইনপুট প্লাস বি সি ইনপুট বার। আবার এই দুটোর মধ্যে দেখতেছি এটা কমন আছে, তাহলে কত পেয়ে যাই, বি বার সি ইনপুট বার বি সি ইনপুট। তাহলে আমাকে এখন বলতে হবে তোমাদের মধ্যে কারা এটা জানো, এইটার ভ্যালুকে কি লেখা যায়, কেউ কি বলতে পারবা? এটা তো আগের ক্লাসে পড়ে আসবার কথা। এক্সর, হ্যাঁ আদনান, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সর করব, বি এক্সর সি। তাহলে দেখো তো, আমি যদি বলি এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, বি এক্সর সি হয়ে যাচ্ছে। তাহলে বি এক্সর সি এর ভ্যালু আমরা জানি এইটা, এটাকে গুণ করছি কি এ বার দ্বারা। আর এর পরেরটা দেখি তো, এর পরেরটা এ, এইটাকে আমরা কি লিখতে পারি, কারো কি মনে আছে? যদিও তোমরা চ্যাটে লিখতে একটু কষ্ট হবে, বাট আমাকে একটু বুঝাইতে পারলেই চলবে। এক্স নরের মতো করে, হ্যাঁ এক্স নরের মতো করে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা যদি লিখতে চাই, এটাকে কিন্তু একবারে লেখা যায়, মনে আছে কিনা, বি এক্সর সি, তাকে হোল নট করে দেই যদি, সেটা হচ্ছে এইভাবে লেখা যায়। তাহলে দেখো আমি যদি এখন এই পূর্ণ ভ্যালুটাকে আমি ধরে নিলাম, যে ধরি ওই যে ম্যাথের মতো ধরি, বি এক্সর সি, এই ভ্যালুটার মান হচ্ছে গিয়ে কিউ। তাহলে আমি কি লিখতে পারি, এ বার কিউ প্লাস এ কিউ বার। বলতো এখান থেকে আবার কি আমি এক্সর অপারেশন লিখতে পারি না? আমি কিন্তু লিখতে পারি এ এক্সর কিউ, এই অপারেশনটাও লিখতে পারি। এখন কিউ এর ভ্যালুটাকে মান বসাবো, মান বসালে কত পেয়ে যাই, এস এর ভ্যালুর মান পেয়ে যাই এ এক্সর বি এক্সর সি ইনপুট যা ছিল তার মানটা। এই যে ছোট করে দিলাম, অনেকের বইতে এটার প্রমাণ নাই তো, আউট অফ নোওয়্যার এটা লিখে দিয়েছে, তাই প্রমাণটা করে দিলাম। সত্যক সারণী থেকে আগে এই সমীকরণটার প্রুফ দেখালাম, তারপরে তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিলাম। এখন একটু ঠান্ডা মাথায় দেখো, এইটা করবার পর তোমার যদি মাথায় আসে ভাইয়া এখানে তো ক্যারি ইনপুট যেটা ছিল সেটাও তো বিরাট একটা রাশি ছিল, এইটাকে কি ছোট করা যায় না? অবশ্যই যায় ভাইয়া, সেটাও করে দিচ্ছে। দেখো ক্যারি ইনপুটের এই ভ্যালুটাকে নিচ্ছি, বা ক্যারি আউটপুট হিসেবে যেটাকে পেয়েছিলাম, ক্যারি আউটপুটই বলি, ক্যারি আউটপুট তো অনেক বড় একটা ভ্যালু পেয়েছিলাম, এ বার বি ক্যারি ইনপুট প্লাস এ বি বার ক্যারি ইনপুট প্লাস এ বি সি বার ইনপুট প্লাস আমরা যদি বলি এ বি সি ইনপুট, এই ভ্যালুটা। এখন ঠান্ডা মাথায় চিন্তা করবা, এই যে ভ্যালুগুলো আমরা নিচ্ছি নিজেদের মতো করে, সেই সবগুলো ভ্যালুর ক্ষেত্রে তোমরা একটা সম্পর্ক কিন্তু আগে পড়েছিলে। সম্পর্কটা খুব ইজি রকমের ছিল, যেটা ছিল তোমাদের যদি মনে থেকে থাকে,
যে বুলিয়ান অ্যালজেব্রার অংশ থেকে আমরা পড়েছিলাম যদি a প্লাস a করি প্লাস a করি, যত করি না কেন তার ভ্যালু কত হয়ে যায়, এই হয়ে যায়। তাহলে এখানে আমি যদি বলি আমি এ বি সি ইনপুট যেটা আছে সেটাকে আমি 3-4 বার যোগ করতে চাই, তাহলে সেটা কি হয়ে যাবে, এই ভ্যালুটারই সমান হয়ে যাবে। তাহলে আমি সি নটের এই ভ্যালুটা একবার লিখে ফেললাম, অর্থাৎ সি আউটপুটের এখানে এ বার বি সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট প্লাস এ বি বার সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট প্লাস এ বি সি বার ইনপুট প্লাস এ বি সি ইনপুট। দেখো আমি যদি এইভাবে করে 3 বার লিখেছি, এই 3 বার লিখলেও এই যোগ করলে কত, এই আগের মতো একটা মানি বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা বলতে পারি না। তাহলে এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারি, সেই কমনটা কি হয়ে যায়, বি সি ইনপুট কমন নিলে এ বার প্লাস এ, এরপরে এ সি অংশটাকে কমন নিয়ে নিলে ইনপুটটাকে পেয়ে যাই বি বার প্লাস বি। এন্ড যদি আমি এই জায়গাটায় এ বি কে কমন নিয়ে ফেলি পেয়ে যাই সি ইনপুট বার প্লাস সি। তোমাদের হয়তো মনে আছে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল এ প্লাস এ বার, অথবা আমি যদি বলি এ বার প্লাস এ, তার ভ্যালু সর্বদা হয়ে যায় কত, 1। তাহলে এটার ভ্যালু কত হয়ে যায় 1, এটার ভ্যালু হয়ে যায় কত 1, এটার ভ্যালু হয়ে যায় 1। তোমাদের অবশ্যই আইসিটি 4 নাম্বার ক্লাস এটা পড়িয়েছে সম্পর্কগুলো। তাহলে আমি বলতে পারছি বিসি ইনপুটের এখানে 1 হয়ে গেল প্লাস এসি ইনপুটের এখানে গুণ হয়ে গেল 1 প্লাস এবি ইনপুটের এখানে হয়ে গেল কত গুণ 1, পেয়ে যাচ্ছি ভ্যালুটা। সেই ভ্যালুটা কত, ভ্যালুটা হয়ে যাচ্ছে, একবারে গুছিয়ে লিখে ফেলি পারো, এ বি প্লাস এসি ইনপুট প্লাস বিসি ইনপুট, এটাই হয়ে যাচ্ছে তার সম্পর্ক এবং সি নটের ভ্যালুটা। তাহলে এই যে শর্ট করে ফরম্যাটে লেখা সি নটের ভ্যালু, আশা করি তোমার কাছে এই কনসেপ্টটা এখন কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আর যার বইতে এই জিনিসটা দেওয়া নাই তাকে প্রুফ সহ জিনিসটা দিয়ে দিলাম, তুমি স্লাইড থেকে একটু দেখে নিও, তোমার জন্য ব্যাপারটা কাজে দিবে। তো বইয়ের অনেকগুলোর ক্ষেত্রে নাও থাকতে পারে, বাট প্রুফ করে দিলাম যেটা কিভাবে এসেছে আর কি। হ্যাঁ, তাহলে চলো আমরা একটু সামনের দিকে আগাই। এই যে ফুল অ্যাডারের এখন সার্কিট অঙ্কন করতে বলেছে, আমরা মাত্র সমীকরণগুলো পেয়েছি। তাহলে সমীকরণগুলো পেলে আমরা কিভাবে বলতে পারি, আমরা নিচ্ছি এ বি এন্ড সি ইনপুট, তাদের ভ্যালুগুলোকে নিয়ে নেই। তাদের ভ্যালুগুলোকে নেবার পরে আমি 3টা ভ্যালুকে নিচ্ছি, এ কে নিচ্ছি, বি কে নিচ্ছি, সি কে নিচ্ছি। দেখো আমি যদি সামের ভ্যালুটা বলি, সি ইনপুটের এখানে এটা কত, এক্সঅর গেট ছিল, তাহলে এদের 3জনকে যদি আমি এক্সঅর গেটের মধ্যে নিয়ে নেই তাহলে আমি সাম ভ্যালুটা পেয়ে যাই। সেটা কত, এস ইজ ইকুয়ালস টু এ এক্সঅর বি এক্সঅর সি ইনপুট। যদি বলি যে আচ্ছা এটা তো হয়েছে, এরপরে আমি যে ভ্যালুগুলো আছে সেগুলোকে নিব, অর্থাৎ আমি ক্যারি আউটপুট যেটা আছে সেটাকে নিব। সেখানে ভ্যালুগুলো কত ছিল, এ বি ছিল, সেই এ বির একটা এন্ড ভ্যালু ছিল, এরপরে এ সি ইনপুট ছিল, তার একটা এন্ড ইনপুট ছিল, এন্ড বি সি ইনপুট ছিল, তার একটা ভ্যালু ছিল। এদের 3জনকে আবার কি করা হয়েছিল, যোগ করা হয়েছিল। যদি আগের স্লাইডটায় দেখো, এ বি নেওয়া হয়েছিল, এসি ইনপুট নেওয়া হয়েছিল, বিসি ইনপুট নেওয়া হয়েছিল, তাদেরকে অর অপারেশন করা হয়েছিল। তাহলে আমরা দেখতে পারি এদের ক্ষেত্রে এটা যে কাজ করছিল সেগুলো ছিল কি, এই ক্ষেত্রে অর অপারেশন করে দিচ্ছিলাম আমরা। তাহলে মানটা হয়ে যাচ্ছিল সি এর জন্য এ বি প্লাস এসি ইনপুটের ভ্যালু প্লাস বি সি ইনপুটের ভ্যালু। তুমি চাইলে এইভাবে করে অবশ্যই তৈরি করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। অ্যাডার থেকে একটা প্রশ্ন আসলে, এই প্রশ্ন ভাই মানে বুলেটের গুলি মিস আছে, বাট হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন এই প্রশ্নের মিস নাই। যদি অ্যাডার থেকে প্রশ্ন আসে গ নাম্বার এটা দিবেই দিবে। তাহলে এই ধরনের অংশগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি, ব্যাপারটা হচ্ছে আমরা যদি চাই আমি দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাতে পারি। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে অথবা আরেকটাও আসতে পারে, দুইটি হাফ অ্যাডার এই যে এখানে, এরপরে দুইটি দিয়ে হাফ অ্যাডার সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও। কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে, তাই লিখে দিলাম।
এখন দেখো, আমি তোমাকে বলতেছি এই কনসেপ্টটার এখানে যে দেখো, আমি যদি তোমাকে একটা হাফ অ্যাডারের কথা বলি, এই যে এখানে একটা হাফ অ্যাডার আছে, একটা হাফ অ্যাডার আছে, এইভাবে করে লেখা হয় হাফ অ্যাডার। অনেকে আবার এইভাবে না লিখে এইচ এ ও লিখে। সো তোমাদের বইতে মনে হয় এইচ এ লেখা, আমার যতটুকু মনে পড়তেছে। সো তোমরা আবার প্যানিক করতে পারো, আমি তোমাদেরকে এইচ এ লিখে দিই, যেহেতু যেটা পড়ছো সেটাই থাকুক। এইচ এ, হাফ অ্যাডার। সো হাফ অ্যাডারে আমি দেখলাম আমার প্রথম হাফ অ্যাডারে ইনপুট হচ্ছে গিয়ে কি এ, দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট হচ্ছে গিয়ে কি বি। ইনপুট হবার পরে আমি তো আউটপুটও পাবো, তো আমি আউটপুট ধরে নিলাম একটা আউটপুট পাবো হচ্ছে গিয়ে আমার C1 আউটপুট, এবং আরেকটা আউটপুট আমি পাবো হচ্ছে গিয়ে ধরো সাম, এটা হচ্ছে S1। আচ্ছা, এখন তোমার যদি মনে থাকে আমি তো ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি, তাহলে আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন এই জায়গাটায় আরেকটা অ্যাডার যুক্ত করা, অর্থাৎ তার সম্পর্ক স্থাপন করা। তাহলে আমার যদি আরেকটা ক্যারি দিতে হয়, যেটা আমার ছিল কি একটা ফুল অ্যাডারে 3টা ইনপুট দিতে হয়, তাহলে ইনপুট যদি বলি এখান থেকে 3টা যদি হয়, তাহলে এটাও আমার ইনপুট হিসেবে যাবে। এই যে সামটা ছিল সেই সামটা আর আরেকটা যে ক্যারি বিট, এই দুটো মিলে আরেকটা হাফ অ্যাডারে যদি ইনপুট হয়, তাহলে আমাকে কি কি ভ্যালু দিবে? আমাকে ভ্যালু দিবে হাফ অ্যাডারের পরে সে আমাকে টোটাল যে সামটা আছে, যে সামটা, এটাকে ধরো আমরা বলছি S2, যেটা টোটালি আমাকে S দিয়ে ফেলতেছে, এবং তারপর একটা ক্যারি থাকবে, সেই ক্যারিটা হবে 2 নাম্বার হাফ অ্যাডার C2 ধরো পাইলাম। এবং এই দুইটা ক্যারিকে যদি আমরা গুণ করে আকারে লিখি, অর অপারেশন করে দেই, তাহলে আমি পাবো। কেন করতেছি আমি তোমাকে এখনই দেখাচ্ছি। এই যে সি নট বা সি আউটপুট আকারে প্রকাশ করতেছি। দেখো, এই যে ভ্যালুগুলোর ব্যাপারে বলতেছিলাম, সেই ভ্যালুগুলো আসলে পাইতেছিলাম কিভাবে সেটা তোমাকে দেখানোটা জরুরি। দেখো, প্রথম হাফ অ্যাডারে আমি যদি তোমাকে বলি S1 এর ভ্যালু, একদম ঠান্ডা মাথায় খেয়াল করো, S1 এর ভ্যালু, S1 এর ভ্যালুটা আমরা জানি কি A XOR B হয়, এটা আমরা হাফ অ্যাডারে পড়ে আসছি। আচ্ছা, আমরা জানি C1 অর্থাৎ প্রথম অ্যাডারে ক্যারি বিট 1 হবে কত? A ইন্টু B হয়। ঠিক আছে, এখন এই দুটো হওয়ার পরে আমি দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট হিসেবে দেখতে পাচ্ছি কত? ইনপুট হিসেবে এটা ছিল প্রথম হাফ অ্যাডারে, ফার্স্ট হাফ অ্যাডার। এটার জন্য আমার আউটপুট গুলো আর ইনপুট গুলোর ভিত্তিতে তার মানগুলো কি ছিল। আমি যদি বলি সেকেন্ড হাফ অ্যাডারে, আমি যদি তোমাকে এই ভ্যালুটা দেখাতে বলি, সেখানে দেখো সেকেন্ড হাফ অ্যাডারে আমি S2 পাচ্ছি আর C2 পাচ্ছি, তাহলে S2 এর ভ্যালু কত হয়ে যাবে? আমার S1 আর C ইনিশিয়াল ছিল তার ইনপুট, এই দুটো ছিল তার কি ইনপুট। তাহলে এই দুটো ইনপুটকে হাফ অ্যাডার কি করে? হাফ অ্যাডার তাদের XOR করে। তাহলে S1 XOR করে C ইনপুট যেটা ছিল, আর আমি S1 এর ভ্যালু মাত্র দেখতে পেলাম, সেটার ভ্যালুটা কত? A XOR B। তাহলে আমি লিখতে পারি A XOR B XOR C ইনপুট। আর C2 এর ভ্যালুটা বলি, C2 এর ভ্যালুটা কত হবে? S1 আর CI এর গুণ। তাহলে S1 আর C ইনপুট যেটা আছে তার গুণ, আর S1 এর ভ্যালু ভাইয়া মাত্র পেলাম A XOR B, তার ভ্যালুর সাথে গুণ হচ্ছে C ইনিশিয়াল। আচ্ছা, এই কনসেপ্ট গুলো যদি মোটামুটি বোঝো, এখন আমরা দেখি ফুল অ্যাডারে আমার যোগফল যেটা ছিল, সেই যোগফলটাকে S2 দিয়ে বলেছি, অথবা তুমি যদি S দিয়েও ইন্ডিকেট করতে চাও, এটা পুরোপুরি তোমার উপর, তুমি কি দিয়ে ইন্ডিকেট করবা। তাহলে এই পুরো ভ্যালুটার মান কত হয়ে যাচ্ছে? S হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি S, সেটা হয়ে যাচ্ছে A XOR B XOR C ইনপুট, যেটা এই যে আগের স্লাইডগুলোতে তোমাকে প্রুফ করে দেখায় আসলাম একটা ফুল অ্যাডারের জন্য যোগফলের সূত্রটা কি হয়। আচ্ছা, আমি তো যোগফলের সূত্রটা আনতে পারলাম, এখন দেখি তো আমাকে যদি আউটপুটে আনতে হয় সেটা তাহলে কি হবে? কারণ এখানে আমি ক্যারি বিট পাইতেছিলাম দুইটা, একটা ছিল C1 আর একটা তো ফাইনালি বেরোচ্ছিল C2, এই দুটোকে যোগ করেই তো আমার টোটাল ক্যারি বিটটা হবে, তাই না?
তাহলে আমি যদি টোটাল ক্যারি বিটটার কথা চিন্তা করি, ক্যারি আউটপুট, সেটা তাহলে কত হয়ে যায়, সেটা আমি দেখতে পাবো যে এই যে ভ্যালুটা ছিল সেই ভ্যালু থেকে প্রুফ। এখন তোমার হয়তো বা মনে থাকবার কথা, এই যে সি আউটপুটের আমরা একটা বড় প্রুফ করেছিলাম, এই যে সমীকরণটা কেন লিখেছিলাম, এটা আসলে বইগুলোতে কেন দেয়, আমি তোমাকে যদি একটু লিখে দেখাই, যে এ বি সি যে ভ্যালুগুলো হয় তার জন্য যদি লিখি এ বার বি সি ইনপুট প্লাস এ বি বার সি ইনপুট প্লাস এ বি সি ইনপুট বার প্লাস এ বি সি ইনপুট। তাহলে চিন্তা করো, এখান থেকে আমি যদি একটু কমন নিতে চাই প্রথম দুইটা রাশি থেকে, আমি কিন্তু কমন নিয়ে লিখতে পারি সি ইনপুট এ বার বি প্লাস এ বি বার প্লাস কি লিখতে পারি, আমি যদি এখান থেকে এ বি কমন নেই এই দুটো থেকে, তাহলে লিখতে পারি এ বি ইন্টু সি ইনপুট বার প্লাস সি ইনপুট। ভালো মতো খেয়াল করবে, আমি যদি এখন লিখি এই দুটো থেকে, এখানে কি লেখা যায়, এক্সর বি লেখা যায়, এ এক্সর বি, এরপরে এ বি সি বার প্লাস সি আই, তোমাদের হয়তো মনে আছে এ বার প্লাস এ করলে তার ভ্যালু হয়ে যায় 1, তাহলে এ বি ইন্টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো এই যে প্রুফ করে আসলাম তোমাকে সি টু এর ভ্যালুটা, সেই সি টু এর ভ্যালুটা কত ছিল, সি টু এর ভ্যালুটা ছিল এ এক্সর বি সি আই। দেখো তো দেখি এটা আছে কিনা, হ্যাঁ এটা আছে। তাহলে আমি লিখতে পারবো এই জায়গাটায় এখানে সি টু, আর এই যে এ বি, এই এ বি এর ভ্যালুটা কত, এই যে এ বি এর ভ্যালুটা এটা, তাহলে C1। তাহলে ভাইয়া যে কথাটা তোমাকে বললাম যে টোটালি যে ক্যারি বিটটা হবে সেটা হবে C1 এবং C2 এর সমষ্টি, এই কথাটা নরমালি বোঝা যায়, কিন্তু তার প্রুফ সহ দেখিয়ে দিলাম C2 আর C1 হয়ে যাচ্ছে। তাহলে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডারের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা আমরা এখন তোমাকে করে দেখালাম। সেটা তুমি চাইলে লজিক গেটের মাধ্যমেও নিজের মতো করে করতে পারো যদি ছবি এঁকে করতে চাও। আর যদি কষ্ট হয় ভাইয়া তোমাকে একটু হেল্প করে দেই, দাঁড়াও তোমাকে এখনই করে দেই, বরং এটা করে দিলে তোমার জন্যই বরং ভালো হয়। তাহলে দেখো এই যে হাফ অ্যাডার দিয়ে বাস্তবায়ন, তো আমি এখানে একটু দেখাই, এইখানটাতে আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম এবং প্রুফ যেহেতু করে আসলাম, সেই প্রুফ থেকে তোমাকে ছবি এঁকে এখন দেখাবো। এই যে এ, এই যে বি, এই যে সি, এই ভ্যালুগুলোকে নিচ্ছি এবং সি যেহেতু আমরা ইনপুট আকারে নিয়েছিলাম ইনপুট আকারেই রাখি। এখন আমাকে কি করতে হচ্ছে, আমাকে এ আর ভি এই দুটোকে ইনপুট হিসাবে আমরা প্রথম নিয়েছিলাম একটা হাফ অ্যাডারে, একটা হাফ অ্যাডারের কি থাকে, সাম অংশ থাকে আর ক্যারি বিট থাকে। তাই প্রথমকে আমরা চিন্তা করলাম প্রথম হাফ অ্যাডারের জন্য তার সামটা হচ্ছে S1 এবং তার ক্যারি বিট যেটা ছিল সেই ক্যারি বিটটা কত হয়ে যাবে, ক্যারি বিটটা হবে এ বি গুণ, মনে আছে না এ বি গুণ করতে হয়, তাহলে তার ক্যারি বিটটা হয়ে যাবে C1 এটা। এখন আমাকে পরে প্রমাণ করতে হলো কি, আচ্ছা এ দুটো তো আছে, পরে এই যে ক্যারি বিটটা ছিল এই ক্যারি বিটটাকেও যদি ইনপুট আকারে দেই এবং টোটাল যে সামটা আমি পেয়েছিলাম সেটাকেও যদি যুক্ত করি, তাহলে সেই দুটো যুক্ত করে আমি কত পেয়ে যাব, আমি পেয়ে যাব এর পরেরটার যে টোটাল সামটা আছে সেটা। তাহলে টোটাল সামটা কত, S2 আকারে আমি বলছিলাম, যেটাকে ফাইনাল ভ্যালু হিসেবে যদি আমি ধরি এস আকারে, সেটাও বলতে পারি, কোনো ব্যাপার না। এবং আমার যে C1 ছিল আর C2 এই দুটো কে ভ্যালু আমরা যদি নিতাম, অর্থাৎ এই যে ক্যারি ইনপুটটা ছিল সেই ভ্যালুটা এবং আমার সাম যে ছিল সেটাকে নিয়ে আমার এই ক্ষেত্রে দ্বিতীয় যে হাফ অ্যাডারটা তার কি গঠন হচ্ছিল, তার ক্যারি বিটটা গঠন হচ্ছিল, তাহলে আমি তৈরি করতে পারি C2। তাহলে এই অংশটা হলো, এবং আমরা টোটালি কি দেখলাম, এই যে দেখো প্রমাণে C1 এবং C2 নিয়ে টোটাল ক্যারি বিট CO গঠন হয়, প্রমাণ করে দেখালাম। তাহলে আমি বলতে পারি এই জায়গাটায় এই দুটোকে মিলে যেহেতু হয়, মাঝখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া, যোগ চিহ্ন মানে অর অপারেশন, তাই একটা অর গেট বসলো এবং এই ক্ষেত্রে ভ্যালু আসলো C0। তাহলে দেখো আমি যদি তোমাকে একটু কালার করে আলাদা করে দেখাতে চাই, এই যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি, এটা একটা হাফ অ্যাডার, একটা সাম একটা ক্যারি, এটা একটা হাফ অ্যাডার, একটা সাম একটা ক্যারি। মাঝে মাঝে প্রশ্ন আসে যে দুটি হাফ অ্যাডার
তো দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, যদি অবজেক্টিভে আসে দুটি হাফ অ্যাডার দিয়ে একটা বাস্তবায়ন করতে গেলে ফুল অ্যাডার এক্সট্রা একটা গেটের প্রয়োজন হয়। এই গেটটার নামটা কি? এই গেটটার নামটা কি বলে ফেলো আমাকে চ্যাটে এখনই, তাহলে বুঝে গেছো প্রশ্নটা। অর গেট, এই তো অবজেক্টিভে আসলে আশা করি এটা বুঝতে পারছো। আমি তোমাকে সৃজনশীল আর অবজেক্টিভ দুটো কিন্তু একই সাথে বলে দিচ্ছি। সো কাইন্ডলি এই সি আউটপুটের এখানে পেতে হলে আমাদেরকে যে দুটো অংশ যোগ করতে হচ্ছে এটার প্রুফটাও দেখিয়ে দিলাম। এভাবে করে ছবি এঁকে তুমি দেখাতে পারো, ইটস টোটালি আপ টু ইউ, আর কিছুই না। তাহলে চলো, এই কনসেপ্টগুলো যদি মোটামুটি বোঝা হয়ে থাকে, আমি যদি সত্যিকার অর্থে বোঝাতে পারি, আমি তোমাকে ছোট্ট কিছু কনসেপ্ট এক্সট্রা করে একটু বলতে চাই। এটা অনেকের বইতে আছে, অনেকের বইতে নাই। আর যদি তারপরও কোনো প্রবলেম থেকে থাকে, তুমি কষ্ট করে একটু কিউএনএ তে অন্ত ভাইয়াকে তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া তোমাকে অবশ্যই অ্যান্সার দিবেন, ঠিক আছে? চলো, প্যারালাল বাইনারি অ্যাডার, ঠিক আছে? আমি তোমাকে একটা কথা সত্যিকারই বলতে চাই, যে বাইনারি অ্যাডার আছে, আমি তোমাকে বলি বাইনারি অ্যাডার, এই বাইনারি অ্যাডারের ব্যাপারে যখনই কথা বলবে, সেই বাইনারি অ্যাডার দুই ধরনের হয়। একটা হচ্ছে সিরিজ বাইনারি অ্যাডার, আর একটা হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। বাট সত্যি কথা বলতে প্যারালাল বাইনারি অ্যাডারটাই অনেক বইতে নাই। আমি এক্সট্রা করে তোমাকে পড়াই দিচ্ছি, জানি না কারণ পরীক্ষায় কোন সময় কোন কলেজে দিয়ে দেয়, কারণ অনেক ক্যান্টনমেন্ট কলেজে আমি দেখেছি প্যারালাল অ্যাডার থেকে প্রশ্ন আসতে। তো সিরিজ বাইনারি একটা কেন নাই কোনো এক্সট্রা বইতে, মুজিবুর স্যারের বই বলো অন্যান্য বলতে, কেন এক্সট্রা করে দেওয়া নাই? কারণ এটা একটু কমপ্লেক্সিভ, তাই এটা কলেজের অংশে কোনোভাবেই আলোচনা কোনো বইতেই নাই। এটা পুরোপুরি ভাবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সেকশনে আসো আমাদের মতো, তখন তোমাকে একটু পড়তে হবে, হ্যাঁ? সো টেনশন নেবার কিছু নেই। বাইনারি অ্যাডার যদি বলে, সেই ক্ষেত্রে তোমাদেরকে প্যারালাল বাইনারি অ্যাডার দিয়ে বোঝাতে হয়। এবং প্যারালাল বাইনারি অ্যাডারটা তাহলে কিভাবে কাজ করে তোমাকে ক্লিয়ার করেই বোঝাই। যেমন ধরো তোমাকে যোগ করতে দিয়েছে, যোগটা এরকম হতে পারে 1 1 1 1, এবং তোমাকে যোগ করতে দিল আরো 1 1 1 1, একটু কমপ্লেক্সই আমরা চিন্তা করি। এখন তোমাকে যদি যোগ করতে হয় প্যারালাল বাইনারি অ্যাডারের জন্য, সবসময় মনে রাখবা সাধারণত সাধারণত সরি, এই বাইনারি অ্যাডার দিয়ে যখন যোগ করতে হয়, তোমাকে যদি এনটি বিট থাকে, এনটি বিট যদি যোগ করতে বলে, তাহলে তোমাকে কয়টা হাফ এডার আর কয়টা ফুল এডার প্রয়োজন সেটা জিজ্ঞাসা করতে পারে। সাধারণত আমরা এনটা বিট যদি হয়, একটি হাফ এডার এবং এন মাইনাস ওয়ানটি ফুল অ্যাডার ব্যবহার করে থাকি। এই কথাটার ব্যাখ্যা ভাইয়া এখন ছবি এঁকে বোঝাবো, একটু খেয়াল করো। আমি যখনই এটা যোগ করতে যাব, আমার চারটা বিট আছে এখানে দেখতে পাচ্ছি, এই বিটটা আর এই বিটটা, চার জোড়া বিট। আমি একটা হাফ অ্যাডার নিলাম, এটা একটা হাফ অ্যাডার, এরপরে চিন্তা করলাম এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার আছে, এবং এটা একটা হাফ অ্যাডার আছে। আমার ইনপুট হিসেবে আমি কি করতাম, আমি এইভাবে করে লিখতাম যোগ করবার সময়। তাহলে প্রথমে যোগ করছি কাকে কাকে, এই ব্যক্তিকে এবং এই ব্যক্তিকে, তাহলে এদেরকে আমি লিখে দিলাম কিভাবে, এই যে এই দুজনকে আমি যোগ করব, এটা একটা হাফ অ্যাডার ব্যবহার করতেছি। তাহলে 1 কে আর 1 কে যোগ করব, যোগ করার পর যোগফলটা যদি আমাকে পেতে হয়, তাহলে যোগফলটা কত হবে? আমরা জানি আমাদের যোগফলটা হয়ে যায় কত, 0। আচ্ছা, তাহলে যোগফলটাকে আমাকে যদি লিখতে হয়, আমি যোগফলটাকে লিখবো এইভাবে 0 দিয়ে। এবং আমার এখানে আমি জানি একটা ক্যারি বিট থাকবে, তাহলে দেখো এই যে ক্যারি বিটটা থাকবে, আমি এখানে লাল কালি দিয়ে লিখছি, একটা ক্যারি বিট থাকবে। সেই ক্যারি বিট কত হয়? ক্যারি বিট হবে হচ্ছে গিয়ে 1। তাহলে এখানে যে যোগ হবে, তাহলে ক্যারি বিটটাকে আমি এইভাবে করে লিখে দিলাম কত, 1 দিয়ে, পরেরটাই যে যোগ হবে। তাহলে তিনটা ইনপুট নিতে পারে কে, হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার? ফুল অ্যাডার অবশ্যই। তাহলে তিনটা ইনপুট নিবে ফুল অ্যাডার। এখানে তাহলে পরের দুটা বিটকে আমি যোগ করব। পরের দুইটা বিট কারা? এই 1, এই 1, এবং আরেকটা হচ্ছে ক্যারি বিট আসতেছে, সেই ক্যারি বিট আগের দুইটা যোগ করার পরে। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 0, তার সাথে আবার 1, তাহলে হয়ে যায় কত যোগফল এবার 1। এই দুটোর পরে
একটা ক্যারি বিট থাকবে। সেই ক্যারি বিটটা কত? ক্যারি বিটটা আমরা জানি 1, তাহলে সেই ক্যারি বিটটা হবে 1, পরেরটায় যে যোগ হবে। তিনটা ইনপুট নিতে পারে এরকম অ্যাডারকে ফুল অ্যাডার, হাফ অ্যাডার অনলি দুইটা নিতে পারে, তাই ফুল অ্যাডার ব্যবহার করতেছি। তাহলে এই দুটোকে যদি আবার যোগ করি তাহলে হয়ে যায় কত? 1 আর 1, আর এখানে আরেকটা 1 ক্যারি বিট হিসেবে। তাহলে আমি যোগফল পেয়ে যাব কত? 1। এরপরে যদি আবার থাকে আরেকটা ক্যারি বিট এখানে যে যোগ হবে, তাহলে এই যে ক্যারি বিটটা আবার যাবে, আমি আরেকটা কালি নিয়ে নেই, দেখো এই যে আরেকটা ক্যারি বিট যাবে, সেই ক্যারি বিট কত? 1। এবং এখানে লাস্টলি দুইটা সংখ্যা আছে, তাদের জন্য কত হয়ে যায়? তাদের জন্য 1 আর 1 জয়েন হয় এবং তাদের সাথে ক্যারি বিটটা জয়েন হয়। তাহলে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি কত? ফাইনালি পেয়ে যাচ্ছি 1 এর ভ্যালুটা। এবং আমি এখানে লাস্টলি দেখতে পাচ্ছি আরেকটা ক্যারি বিট থাকে কত? 1। তাহলে অ্যান্সারটা হয়ে যেত কত? 1 1 1 1। তাহলে আমি বলতে পারছি এই যে ক্যারি বিটটা থাকবে সেটাও আমার এখানে যোগ করতে হবে। তাহলে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্যারালাল অ্যাডার আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে শো করতে সহায়তা করবে। তাহলে এটার ফরম্যাটটা আমি যদি তোমাকে একটু ছবি এঁকে দেখাতে চাই, এটা কোন ফরম্যাটে কাজ করে সেই ফরম্যাটটা আমি এখন তোমাকে দেখাবো। তাহলে চলো ওই ফরম্যাটে আমরা এখন চলে যাই। এই যে ফরম্যাটটা ছিল এই রকম, যে আমরা যখন হাফ অ্যাডার ব্যবহার করতেছি, হাফ অ্যাডার ব্যবহার করতেছি প্রথমটাতে, সেখানে আমি ইনপুট দিতেছি, ইনপুটটা যদি হয় A1, এরপরটা যদি হয় B1। যেমন ধরো আমি তোমার যোগটা লিখে দিই এভাবে করে, ধরো যোগটা এভাবে হইলো A1 A2 A3 A4, এটার সাথে B1 B2 B3 B4 এটা যোগ করতে দিছে। তাহলে A1 আর B1 যোগ করতে হইলে যোগের ফরম্যাটে হাফ অ্যাডার একটা ব্যবহার করছি, যে অ্যান্সারটা হবে, যে সামটা হবে, সেই সামটা যদি S1 হয় এবং তারপরে যে ক্যারি বিটটা হবে সেই ক্যারি বিট যদি C1 হয় সেটা। এরপরে আমরা দেখব এখান থেকে ক্যারি বিট C1 যে জয়েন হয় কোথায়? B2 A2 এর সাথে। তাহলে এই জায়গাটায় A2 আর এখানে B2, এই দুটো ইনপুট যাবে, আর তিনটা ইনপুট নিয়ে কাজ করতে পারে অনলি ফুল অ্যাডার, তাই এখানে ফুল অ্যাডার তোমাকে ব্যবহার করতেই হবে। তাহলে এখানে তুমি পেয়ে যাবে তার সাম 2, এবং তোমাকে এরপর একটা ক্যারি বিট যদি পাও, সেই ক্যারি বিট হতে পারে 0, হতে পারে 1, যাই হোক না কেন সেটা যে যোগ করতে হবে পরের ফুল অ্যাডারে, ফুল অ্যাডারে। এবং সেখানে যে জয়েন হবে কারা? A2 B2 শেষ হয়ে গেল, যাবে হচ্ছে A3 B3 তে ক্যারি বিট C2 টা সহ। তাহলে A3 B3 এবং সাম পেয়ে যাবে কত? S3। এবং ফাইনালি যদি আমরা যাই তাহলে আরেকটা ফুল অ্যাডারে যে তিনটা ইনপুট নেওয়ার ক্ষমতা আছে C3 ক্যারি বিট সহ, সেটা কত হয়ে যাবে এই ওদের জন্য? A4 B4 এর জন্য। তাহলে A4 আর B4 কে ইনপুট দিচ্ছি এবং এটা ফুল অ্যাডার হিসেবে, এবং তার যে ক্যারি বিটটা সেটা এখানে শেষে এসে আমাকে ভ্যালু দেখাবে C4। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার S4 হয়ে গেল এবং এটা C4 হয়ে গেল। ঠিক এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মেনেই কিন্তু আমি তোমাকে এইখানটাতে ছবিটা দেখিয়েছিলাম যোগ করবার জন্য। তাহলে প্যারালালি যেহেতু একটার পর একটা ভাবে প্যারালালি কাজ করে যাচ্ছে, তাই এখানে আমরা প্যারালাল বাইনারি অ্যাডার বলে থাকি। বাট মাথায় রাখবে আমি এখানে কিন্তু লিখেছি সাধারণত। কেউ কি আমাকে বলতে পারবা, আমি দেখি আজকের ক্লাসের সবচেয়ে মেইন প্রশ্ন, যে বলতে পারবো আমি বুঝবো যে সে সত্যিকার অর্থে বুঝতে পারছো, এই জায়গাটায় হাফ অ্যাডার ব্যবহার না করেও আমি চাইলে ফুল অ্যাডার ব্যবহার করতে পারবো, বাট তখন আমাকে কি প্রসিজার ফলো করতে হবে? যদি প্রথমে এখানে ইউজ করতে চাই আমাকে এটা বলতে হবে কি প্রসিজার ফলো করতে হবে। তিনটা ইনপুট কিন্তু এখানে তো ক্যারি নাই, তাহলে আমার কি করতে হবে? ক্যারি বিটটাকে কি করতে হবে? না ক্যারি 0 কিভাবে দেখাবো সেটা আমাকে বলো। তমাল, থ্যাংক ইউ ভেরি মাচ। তমাল আমাকে সবার আগে সঠিক অ্যান্সারটা দিয়েছে, রোল 0262। চমৎকার অ্যান্সার, যে 0 যে ক্যারি বিটটা, সেই ক্যারি বিটটা তো তুমি আউট অফ নোয়ার 0 দিতে পারবা না। যদি তোমাকে 0 দিতেই হয়, যদি শুরুতে তুমি এরকম ফুল অ্যাডার ব্যবহার করতেই চাও, তাহলে তোমাকে এই ফুল অ্যাডারটার যে ক্যারি বিট সেটাকে গ্রাউন্ডের সাথে অর্থাৎ ভূমির সাথে যুক্ত রাখতে হবে, যাতে কোনো সিগন্যাল না আসতে পারে। ফিজিক্সে পড়ছো, তাহলে ভূমির সাথে যুক্ত রাখলে তার যে
ক্যারি বিটটা সেটা শূন্য থাকবে। এই কারণে এখানে ভূমির সাথে যুক্ত করে কিছু বইতে বলে দেওয়া আছে। আশা করি সেই টপিকটা এখন বাকিদেরও ক্লিয়ার হয়ে গেল। তাহলে শুরু থেকে যদি ফুল অ্যাডার এখানে ব্যবহার করো, ফুল অ্যাডার ব্যবহার করলে তো 3টা ইনপুট হবার কথা, A1 B1 আর সি এই জায়গাটায় 0। তাহলে 0 কিভাবে করব? ভূমি সংযোগ, ভূমি সংযোগ। ঠিক আছে, তাহলেই তুমি পারবে। এটা একটু খুব কঠিন লেভেলের প্রশ্ন করেছি, বাট তমাল থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার একটা অ্যান্সার দিয়েছো। এবং বাকিদেরকেও করে রাখলাম, কারণ কিছু কলেজের ক্ষেত্রে, ঢাকার মেট্রোপলিটনের কিছু কলেজ আছে যেগুলোর ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে দেখা যায় যে সাধারণত এই যে হিসাবটা যেটা অবজেক্টিভ আসে, যদি এন বিটের হয় তাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার কয়টি তৈরি করতে হয়। তো সাধারণত একটা হাফ অ্যাডার আর এন সংখ্যক বলে দিলাম, এখানে 4টা বলছিলাম, তাহলে 3টা ফুল অ্যাডার ব্যবহার করতে হয়েছে। এই যে এখানে একটা ফুল অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার, এখানে একটা ফুল অ্যাডার, মোট 3টি ফুল অ্যাডার আর একটি হাফ অ্যাডার ইউজ হয়েছে। তো এটা আমরা বুঝতে পারতেছি। বাট ব্যাপারটা হচ্ছে, যদি আমি ফুল অ্যাডার ব্যবহার করি শুরুতে, তাহলে আমাকে এক্সট্রা কি প্রসিজার নিতে হবে? আমাকে তাহলে ক্যারি বিটা ভূমির সাথে যুক্ত করে দিতে হবে, যাতে কোনো সিগন্যাল আসতে পারে, তার মানে 0 ভ্যালু থাকে। যদি এগুলো বুঝেই থাকো, ভাইয়ার পক্ষ থেকে আজকের ক্লাসের যে কনসেপ্ট গুলো ছিল তার শেষে লাস্টের একটা পোল আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। পোলগুলো একটু রিঅ্যারেঞ্জমেন্ট করেছি ভাইয়া কিছু কনসেপ্টের উপর ভিত্তি করে। সো অনলি 2টা ইনপুট থাকতে পারবে, এটা তো মনেই থাকবার কথা, একটু বলে ফেলো আমাকে। অনলি 2টা ইনপুট কোন অর্ডারে থাকে? লাস্ট 5 সেকেন্ডের মতো দিচ্ছি। এবং ভাইয়া যদি পোলটাকে এন্ড করে দিতে চাই, তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি, দেখতে পাচ্ছি অলমোস্ট 83% যে আছে তারা সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো, এবং সেটা হচ্ছে একটা হাফ অ্যাডার। সো এটাই হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সারটা। সো আজকের ক্লাসের যে কনসেপ্ট গুলো ছিল, সেগুলো মূলত ছিল তোমাকে যেভাবেই হোক ভাইয়া যেন বোঝাতে পারি যে প্রত্যেকটা টপিক একদম স্ক্র্যাচ থেকে প্রমাণ সহ সবগুলো বই মিলিয়ে তোমার জন্য একটা পারফেক্ট ধারণা থাকে। এবং প্রতিটা টপিক শেষে বোর্ডে কি কি কোয়েশ্চেন এসেছে ভাইয়া কিন্তু সেগুলোর ব্যাপারেও বলেছি। সো মেক শিওর তুমি সেগুলো প্র্যাকটিস করছো, এবং তারপরেও যদি প্রবলেম হয় তুমি নেক্সট ক্লাসে আমাদেরকে যেন অবশ্যই জানাও, কারণ আমি চাই তুমি পরীক্ষায় যেমন ভালো করো, ঠিক তেমনি তোমার কনসেপ্টটাও যেন বিল্ড আপ করে। এবং এই যে এনকোডার কিংবা ডিকোডারের কথা বলতেছিলাম, এটা যখন কাজ করে, এটা আসলে কাজ করবার প্রসিজারটা কি? একটা কম্পিউটারে আমি যে ভ্যালুগুলো ইনপুট দিচ্ছি, সে আমাকে ভ্যালু দেখাচ্ছে অ্যানিমেশন দিয়ে, ক্লাসের একদম শুরুতে দেখিয়েছে। অনেকে দেরিতে জয়েন করেছো, তারা হয়তো দেখতে পারোনি। সো সেগুলো অ্যানিমেশন যেভাবে ভ্যা করেছি, সেখানে এনকোডার ডিকোডার কিভাবে ব্যবহার হয় সেটা আর কি প্র্যাকটিক্যাল ইউজটা দেখালাম। যেহেতু অফলাইন ক্লাস হলে আমরা তোমাদেরকে ডিরেক্ট মেশিন এনেই দেখাতে পারি, সো এখন তো আসলে সেটা পসিবল না। ভাইয়া ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিতে চাই। হোমওয়ার্কটা হচ্ছে, ফুল অ্যাডার যেটা ছিল আমাদের, সেই ফুল অ্যাডারের পুরো সার্কিটটা শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে তুমি দেখাবা, শুধুমাত্র মৌলিক গেট। এই এতটুকু হোমওয়ার্ক তোমাদের কি করার কনফিডেন্স আছে কিনা ওকে একটু চ্যাটে জানাও, না হলে ভাই দিব। আচ্ছা, ফারদিন বলেছে হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, যদি এতটুকু থাকে তাহলে ভাইয়া তোমাদেরকে এই হোমওয়ার্কটা দিতে চাই। কোনো প্রেশারের কিছু না। যদি তুমি মনে করো তোমার কনফিডেন্স আছে, তাহলে ভাইয়া তোমাকে এই হোমওয়ার্কটা দিব। ঠিক আছে, তাহলে যদি এই পর্যন্ত মোটামুটি থাকে, আমি তোমাদেরকে যখন পিডিএফটা দিব সেটার মধ্যে ভাইয়া করে দিব। তো আমি বাকিটা তোমার সততার উপর রাখছি, তুমি আগে নিজে করে তারপরে ভাইয়ার পিডিএফ এর সাথে মিলাবে। তখন তুমি দেখতে পারবে যে ফুল অ্যাডার দিয়ে যখন করা হয়, মানে ফুল অ্যাডারটা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বা প্রাইমারি গেট দিয়ে, তখন দেখতে কেমন হয়। যদি দেখো যে ভুল হয়েছে তো ভুল হলো, বাট নিজে আগে করো, তারপরে ভাইয়ার অ্যান্সারটা দেখো, পিডিএফটা আগেই খুলে অ্যান্সারটা দেখে নিও না। তাহলে তোমাদের সবার জন্য অনেক শুভ কামনা থাকলো আমার পক্ষ থেকে। আশা করি সবাই ক্লাসটা এনজয় করেছো, এবং প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইউজ করি সেই ব্যাপারটাও ক্লাসের শুরু থেকে বুঝেছো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে চ্যাটে তুমি আমাকে প্রশ্নগুলো করো, আমি এখন চ্যাটটা একটু দেখছি।
না, থার্ড চ্যাপ্টারের উপরে আজকেই লাস্ট ক্লাস না, তোমাদের ফ্লিপ ফ্লপ রেজিস্টার এই কনসেপ্ট গুলো এখনো বাকি আছে, সেগুলো নেক্সট ক্লাসের করতে হবে। অ্যাডারের সাথে এনকোডার ডিকোডার, মানে অ্যাডারের সাথে এনকোডার ডিকোডার ওই রকম সম্পর্ক না, বাট মানে কথা হচ্ছে একটা মানে সিগন্যাল পাঠাবার জন্য তো তোমাকে অবশ্যই এনকোডার ডিকোডার এগুলো ব্যবহার করতেই হবে, সেটা যোগের জন্য হোক গুণের জন্য হোক, সেগুলোতে তো অবশ্যই লাগবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি হয় তাহলে ভাই আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো সবাই। তো যদি অনন্ত কিছু বলো সবার উদ্দেশ্যে, তাহলে আমরা ক্লাসটা শেষ। না ভাই, কিছু বলার নেই। আচ্ছা ভাই, আচ্ছা আপনাদেরকে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে ভাই শেষ করি আমরা। হ্যাঁ, শিওর জি ভাই, ভাই, শিওর। থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাদেরকেও ধন্যবাদ। আচ্ছা স্টুডেন্ট ভাইরা, তোমাদেরকেও ধন্যবাদ। এই সপ্তাহে 2টা ক্লাস আমাদের শেষ হয়ে গেল। তো সামনের মঙ্গলবার হচ্ছে আমাদের সাপ্তাহিক পরীক্ষা আছে। তো আমরা সবাই সাপ্তাহিক পরীক্ষাটা দেবো, আর আজকে আমাদের একটা ডেইলি এক্সাম আছে। সময়ের মধ্যে হচ্ছে আমরা চেষ্টা করবো ডেইলি এক্সামটা দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই ক্লাসটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী সপ্তাহে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।